জ্যাম, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে গাড়ি হর্ন দিয়েই যাচ্ছে। 125 ডেসিবেলের বেশি শব্দের মানমাত্রা আমরা লক্ষ্য করেছি এবং যেটি সৃষ্টি করেছে একটি সরকারি গাড়ি। ভয়াবহ শব্দ দূষণের কবলে রাজধানীবাসী। আইন না মেনে দেদারসে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন, নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ। আকাশে ডানা মেলতে যাচ্ছে বিমানের নতুন -8 ধ্রুবতারা। আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নতুন বছরে বিমানের বহরে যুক্ত হচ্ছে আরও দুটি। সেতু হওয়ার পর পদ্মার পানি প্রবাহ ঠিক রাখতে নানা পরিকল্পনা। নিয়মিত হবে ড্রেজিং। চরপড়া ঠেকাতে কাজ করবে আন্তঃমন্ত্রণালয় কমিটি। এবং মহামারী মোকাবিলায় দক্ষিণ এশিয়ার শীর্ষে বাংলাদেশ, তথ্য ব্লুমবার্গের। একের পর এক দেশে ছড়িয়ে পড়ছে নতুন ধরনের কোভিড। ফ্রান্সের পর স্পেন, সুইডেনেও শনাক্ত। ভোরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। এলাকাভিত্তিক শব্দের সর্বনিম্ন মাত্রা 40 থেকে 50 ডেসিবেল হলেও রাজধানীতে ক্ষেত্র বিশেষে তা ছড়িয়ে যায় 120-25 ডেসিবেল। মাত্রাতিরিক্ত শব্দের অত্যাচারে অতিষ্ঠ নগরবাসী। অথচ এই অবস্থা নিয়ন্ত্রণে নেই তেমন কোনো উদ্যোগ বা সচেতনতা। বরং আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন। নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। রাশেদ বাপির রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ শাহিন। শব্দ বইয়ের ভাষায় এক ধরনের শক্তি, তবে বাস্তব জীবনে যা কখনো কখনো মহাবিরক্তির কারণ, ভয়াবহ যন্ত্রণার উপলক্ষ। অনেকবার অযথা হর্ন দিচ্ছিলেন কেন? অনেক জাম ছিল, এই কারণে যে প্লাস্টিক গুলা ভালো করে সাইড দেয় নাই তো, তার জন্য। গাড়ি তো বাস স্ট্যান্ডে বসা, কিন্তু আপনি বারবার হর্ন দিচ্ছিলেন কেন? এই যে গাড়িটা সরার জন্য। এলাকা ভিত্তিক শব্দের সর্বনিম্ন মাত্রা 40 থেকে 50 ডেসিবেল হলেও রাজধানীবাসীকে গ্রহণ করতে হয় এর থেকেও কয়েক গুণ বেশি শব্দ। কয়েক সেকেন্ডে ব্ল্যাঙ্ক হয়ে যায়, অনেক সময় এত জোরে হর্নগুলো দেয়। বোঝাই যাচ্ছে যে রাস্তায় জ্যাম, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে গাড়ি হর্ন দিয়েই যাচ্ছে। মাত্রাতিরিক্ত শব্দের লাগাম টানতে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় নীরব ঘোষণা করে সরকার। এই তালিকায় 2019 সালের 17 ডিসেম্বর যুক্ত হয় সচিবালয়, কিন্তু বাস্তবতা বলছে বিপরীত কথা। মাত্রই এখানে 125 ডেসিবেলের বেশি শব্দের মানমাত্রা আমরা লক্ষ্য করেছি এবং যেটি সৃষ্টি করেছে একটি সরকারি গাড়ি। নিষিদ্ধ জেনেও অবাধে হচ্ছে হাইড্রোলিক হর্নের ব্যবহার। এক্ষেত্রে অনেকটা লুকোচুরের আশ্রয় নেন পরিবহন মালিক ও চালকেরা। যেমন এই ট্রাকটির সামনের অংশে ঝুলছে সাধারণ মানের একটি হর্ন, তবে একটু ভালো করে পর্যবেক্ষণ করলেই বেরিয়ে আসে থলের বিড়াল। ট্রাকটি মেরামতের জন্য খুলে রাখার কারণে অনেকটা লোকচক্ষুর অন্তরালে পাওয়া গেল সম্পূর্ণ নিষিদ্ধ এই হাইড্রোলিক হর্নটি। আচ্ছা ভাই, আপনার এই গাড়িতে হাইড্রোলিক হর্ন লাগানো কেন? হাইড্রোলিক দেখেছেন আপনি আছে কিনা? মাত্রাতিরিক্ত শব্দ থেকে মানুষকে মুক্ত রাখতে রয়েছে এলাকা ভিত্তিক শব্দের মানমাত্রা। তবে বাস্তবতা বলছে বালাই নেই নীরব, আবাসিক, মিশ্র, বাণিজ্যিক বা শিল্প এলাকার শব্দমানের। মানুষকে আমরা নির্বিচারে, নির্বিরোধীভাবে এদেরকে হত্যা করার দিকে ঠেলে দিচ্ছি। যেখানে ইয়ারমাফ ব্যবহার করা যায়, কানকে রক্ষা করবার জন্য যে প্রোটেক্টিভ ডিভাইসেস আছে, সেগুলো ব্যবহারে যথেষ্ট পরিমাণে উৎসাহ দিতে হবে। শব্দ দূষণ রোধে একটি মনিটরিং সেল গঠনেরও তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এবার আকাশে ডানা মেলতে যাচ্ছে বিমানের নতুন -8 ধ্রুবতারা। আজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া নতুন বছরে বিমানের বহরে যুক্ত হচ্ছে আরও দুটি নতুন -8। করোনা নিয়ন্ত্রণে এলে অভ্যন্তরীণভাবে আগামী মার্চেই চট্টগ্রাম সিলেট ও চট্টগ্রাম যশোর রুটে ফ্লাইট বাড়াতে এসব উড়োজাহাজ ব্যবহারের পরিকল্পনা করছে বিমান। সংস্থাটির এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বিশ্লেষকরা। হাজারা শিউলির রিপোর্ট। 24শে নভেম্বর বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হয় নতুন মডেলের অত্যাধুনিক প্রযুক্তির উড়োজাহাজে -8 ধ্রুবতারা। বিমানের বহরে থাকা আগের দুটি -8-400 মডেলের উড়োজাহাজ কয়েক বছরের পুরানো। এছাড়া স্বল্প দূরত্বের উপযোগী উড়োজাহাজ কম থাকায় অনেক সময় বোয়িং 737 মডেলের উড়োজাহাজ দিয়েও ফ্লাইট চালাতে হতো বিমানের। এতে ব্যয়ও হতো বেশি। নতুন -8 দিয়ে দিল্লি, কলকাতা, ব্যাংককের মতো স্বল্প দূরত্বের আঞ্চলিক গন্তব্যে যাবে বিমান। কানাডা থেকে G2G ভিত্তিতে কেনা অপর দুটি -8 যুক্ত হবে আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারিতে। এরপর আরও দুটি নতুন অভ্যন্তরীণ গন্তব্যেও ডানা মেলবে বিমান।
কানাডার উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত ৭৪ আসনের আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ এই উড়োজাহাজে জীবাণু বিশুদ্ধ করার ফিল্টার থাকায় ভ্রমণেও স্বাচ্ছন্দ্য পাবেন যাত্রীরা। দিল্লি, চেন্নাই, ব্যাংকক, কাঠমান্ডু এইসব রুটে ফ্লাইট পরিচালনা করার মতো ক্যাপাসিটি এই ফ্লাইটের আছে। আমরা সেই সব রুটে চালাবো। মার্চের প্রথম থেকে আমরা আশা করছি শুরু করব যশোর, চিটাগাং, সিলেট। আমাদের যেটা ক্যালকুলেশন সেই অনুযায়ী রুটগুলো ভাইবল। স্বল্প দূরত্বের আন্তর্জাতিক গন্তব্যে ড্যাশে চললে বিমানের আর্থিক ক্ষতি কমবে বলে মনে করেন সাবেক এই পাইলট। চট্টগ্রামের সঙ্গে সিলেট ও যশোরে ফ্লাইট চালু করার সিদ্ধান্ত সময় উপযোগী বলেও মনে করেন তিনি। চিটাগাং, সিলেট, যশোর থেকে কিন্তু কানেক্টিভ প্যাসেঞ্জারগুলি আসবে। চিটাগাং থেকে আমাদের ফ্লাইট অপারেট হচ্ছে মাস্কেট আগে, এখন যদিও বন্ধ আছে। তো সেই জিনিসগুলি যখন ওপেন হবে তখন কিন্তু মানুষ যশোর থেকে চিটাগাং আসবে, চিটাগাং থেকে তারা মাস্কাট যাবে, সৌদি আরব যাবে। কোভিডের অবস্থা সিচুয়েশন যদি ভালো হয়ে যায় তাহলে ফেয়ারগুলি যদি মোটামুটি রিজনেবল হয় তাহলে কম্পিটিটিভলি কিন্তু বিমান আগায় যাবে। বাংলাদেশ বিমানের বহরে বর্তমানে উড়োজাহাজ আছে 19টি। 2টি ড্যাশের যুক্ত হলে উড়োজাহাজ বেড়ে দাঁড়াবে 21টি। হাজিরের শিউলি, সময় সংবাদ, ঢাকা। সেতু হওয়ার পর পদ্মার পানি প্রবাহ ঠিক রাখতে এর মধ্যে নানা পরিকল্পনা নিতে শুরু করেছে সরকার। যমুনা নদীর মতো পদ্মারও বড় একটি অংশ জুড়ে যাতে নদী মরে না যায় সেই জন্য নেওয়া হচ্ছে কার্যকর ব্যবস্থা। নিয়মিত ড্রেজিংয়ের পাশাপাশি সেতুর কারণে নদীতে যাতে চর পড়ে না যায় সেই জন্য কাজ করবে আন্তঃমন্ত্রণালয় কমিটি। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। বর্ষায় উত্তাল পদ্মা নদী এখন শান্ত সুবোধ বালকের মতো। গত বর্ষায় পানির উচ্চতা আর স্রোতের কারণে জুন থেকে অক্টোবর টানা 4 মাস বন্ধ রাখতে হয়েছিল সব কাজ। সে নদীতে এখন নতুন জটিলতা, নাব্য সংকট। ফলে প্রায় আটকে যায় নৌযান, বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। জাজিরার দিকে কাটা চ্যানেলের মধ্যে মাঝ নদীতে বড় একটি অংশ জুড়ে যাচ্ছে চর। চলতি শুকনো মৌসুমে এই সংকটটা একটু বেশি দেখা যাচ্ছে। নদীতে সেতুর 42টি পিলারের সবগুলো নির্মাণ কাজ শেষ হওয়ায় বিশাল এই পিলারগুলোর গোড়ায় আটকে যাচ্ছে পলি। পিলারের গোড়ায় বালি সরিয়ে নিতে সেতু প্রকল্পের অধীনে চলছে নিয়মিত পলি অপসারণ। তবে নদীতে নৌযান চলাচলের বিষয়টি নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে বলে তাদের সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলে জানায় সেতু মন্ত্রণালয়। নৌযান চলাচলের ক্ষেত্রে নৌপরিবহন মন্ত্রণালয় একই সাথে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় যে পানি প্রবাহ ঠিক রাখার জন্য এটা কিন্তু তাদের ম্যান্ডেট। সেতু যেন ক্ষতিগ্রস্ত না হয় সেক্ষেত্রে সেতু যে পিয়ারের এলাকায় যে নিরাপত্তা ব্যবস্থা, বালি সরে গেলে সেখানে ব্যবস্থা রাখা এবং যদি বেশি জমে সেটার ব্যবস্থা রাখা সেতু বিভাগ করবে। এটা সমন্বিতভাবেই হবে। প্রকল্প কর্তৃপক্ষ বলছে যমুনা সেতুর পিলারগুলো 100 মিটার পরপর হলেও পদ্মা সেতুর পিলারগুলোর দূরত্ব 150 মিটার। তাই এখানে তুলনামূলক পলি জমবে কম। এছাড়া পিলারগুলোর গোড়া 6 কোণা আকৃতির বলে স্রোত কেটে সহজে পানি প্রবাহের সাথে পলি সরে যাবে। নদী যাতে প্রবাহমান থাকে, সেতু হয়ে যাওয়ার পর সেই দায়িত্ব বর্তাবে পানি সম্পদ ও নৌপরিবহন বিভাগের উপর। সেতু মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা গেলে বেঁচে যাবে নদী, বেঁচে যাবে পদ্মার প্রাণ প্রবাহ। তাই সবার আগে নিশ্চিত করতে হবে সমন্বয়ের কাজটা। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। শীতের সকালে হলদে রঙের রাজ্যে মৌমাছির বিচরণ, সরিষা খেতে মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা। এনে রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের 64 মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল বিকেলে 4টায় গণভবনে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ উপস্থিত ছিলেন তোফায়েল আহমদ, আমির হোসেন আবু, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান সহ বোর্ডের অন্যান্য সদস্যরা। দুর্নীতিবাজদের নির্মূল করে সৎ ও ত্যাগীদের রাজনীতিতে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সকালে তাঁর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সদ্য প্রয়াত ফুটবলার বাদল রায়ের স্মরণ সভায় যুক্ত হয়ে এই আহ্বান জানান তিনি। সকল রাজনৈতিক দলে যারা অনৈতিক চর্চা করেন, যাদের মূল্যবোধের অভাব রয়েছে, যারা দুর্নীতি করেন,
তাদের নেতৃত্ব থেকে দূরে রাখতে হবে। তা না হলে রাজনীতিতে ভালো মানুষরা জায়গা পাবে না। বয়কট করতে হবে দুর্নীতিবাজ, নারী অবমাননাকারী, দখলবাজদের। এদের সংখ্যা বেশি নয়, দল, সমাজ এবং রাষ্ট্রে সৎ নৈতিকতা সম্পন্ন ত্যাগীদের আনতে হবে। বর্তমান সরকারের সময় দুর্নীতি বৈধতা পেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের কথা বলেন তিনি। জনগণকে সঙ্গে নিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে বলেও অঙ্গীকার করেন মির্জা ফখরুল। প্রায় 1.7-8 সেন্ট ডলার বেশি নেওয়া হবে। এখানে একটা দুর্নীতির বড় অংশকে সরকারের একজন উপদেষ্টা, তাকেই এই কন্ট্রাক্টটা দেওয়া হচ্ছে, যিনি ব্যাংক ডিফল্টারদের মধ্যে অন্যতম। বাংলাদেশে করাপশন এখন আপনার এটা লিগালাইজড হয়ে গেছে, এটা আপনার রন্ধ্রে রন্ধ্রে চলে গেছে। এখানে আপনার সরকারি নিয়ম অনুযায়ী এখন আপনার চুরি করা হয়, যেটা দেখা যাচ্ছে। বিএনপি জামাতের মদদে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছে ইসলামী ঐক্যজোটের একাংশ। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। ভাস্কর্য ইস্যুতে দেশের শান্তি বিনষ্ট করতে অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করা হয়। এদিকে ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে রাজধানীতে। ভাস্কর্য ইস্যু সহ সাম্প্রতিক নানা বিষয় শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের একাংশ। সংবাদ সম্মেলনে জোটের চেয়ারম্যান দাবি করেন, শান্তিপূর্ণ দেশকে অস্থিতিশীল করতে বিএনপি জামাত ওয়াজ মাহফিলের নামে দেশব্যাপী মামুনুল হকদের দিয়ে উস্কানিমূলক নানা বক্তব্য দেয়াচ্ছে। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার ঘোষণা দিলেন, তারা তো কখনো অন্যান্য ভাস্কর্যের ব্যাপারে টু শব্দ করেন নাই। এতে স্পষ্ট প্রতীয়মান হয় দেশের শান্তি স্থিতিশীলতা বিনষ্ট করে সমগ্র দেশে ফিতনা ছড়িয়ে দিয়ে ঘোলাপানিতে মাছ শিকার তাদের উদ্দেশ্য। এ সময় কওমি মাদ্রাসা, জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস যুক্ত করা নিয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত এবং আহমদ শফি হত্যা মামলার দ্রুত রিপোর্ট দেয়া সহ 6 দফা দাবিতে 2রা এপ্রিল ঢাকায় মহাসমাবেশের ডাক দেয় ইসলামী ঐক্যজোটের এই অংশটি। ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেইটে মহাসমাবেশ করে ফিতনাবাজ ও দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করা হবে। এদিকে প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে ভাস্কর্য বিরোধীদের হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী সাংস্কৃতিক জোট। আমাদের ভাস্কর্য নিয়ে যারা কথা বলেন তাদেরকে বলতে চায়, আপনারা ঘরে কেন, ঘরে বসে আছেন কেন, ঘরের থেকে কথা বলছেন কেন? সম্মুখ যুদ্ধে আসুন, আমরা আপনাদের সামনে বাহাস করতে চাই। একই দাবিতে প্রেস ক্লাবে মানববন্ধন থেকে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হাত দিলে উচিত শিক্ষা দেবেন বলে হুঁশিয়ার করেছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য AKM শামীম ওসমান। তিনি বলেন, প্রয়োজনের সংসদ সদস্য পদ ছেড়ে দিয়ে সাধারণ মানুষ হিসাবে লড়াই করবেন। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের নাভানা ভূঁইয়া সিটি মাঠে এক কর্মী সমাবেশের আয়োজন করে থানা আওয়ামী লীগ। এতে অংশ নিয়ে তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে মরিয়া হয়ে উঠেছে। তারা দেশের মানচিত্র বদলে ফেরার ষড়যন্ত্র করছে। সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। আজকে সাহস দেখায় কি ভাস্কর্য বলে ভেঙে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিবে। আমার কাছে লজ্জা লাগে। এমপিও থাকবো না, আওয়ামী লীগের সদস্য থাকবো না। আয় বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দে, সাধারণ মানুষ হিসাবে একটু লড়াই করি, দেখি কতটুকু মায়ের বুকের দুধ খাইছো তোমরা। এইবারের খেলাটা হচ্ছে সরকারের পরিবর্তন না, শেখ হাসিনার পরিবর্তন না, আওয়ামী লীগের পরিবর্তন না। যেই খেলাটা হচ্ছে বাংলাদেশটাকে একটা ব্যর্থ অকার্যকর রাষ্ট্র বানিয়ে দেওয়ার খেলা। সংগঠনের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শফির মৃত্যুকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অবস্থান হেফাজতে ইসলামের 2 অংশে। এবার আল্লামা শফিকে হত্যার অভিযোগ এনে পরিবারের পক্ষ থেকে করা মামলা তুলে নিতে হেফাজতের নেতারা হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাদী মাওলানা মাইনুদ্দিন। এমনকি এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে
আসতে শফির ছেলেকে হাটহাজারীতে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম। আল্লামা শফিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে শ্যালক মঈনুদ্দিনের মামলা দায়েরের 4 দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করে হেফাজতের বর্তমান আমির জোনায়েত বাবুনগরী। এমনকি তারা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছিল। কিন্তু 3 দিনের মাথায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পরিবারের সদস্য এবং হেফাজতের অপর অংশের নেতারা অভিযোগ করেছেন মামলা প্রত্যাহারের জন্য নানাভাবে হুমকি দেয়া হচ্ছে। বাবুনগরীর বছর 2টা জানাজা হবে, তদন্ত করে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাদেরকে শাস্তি দেওয়া হয়। সে যে হোক, সে আমার ভাই হোক, সে আমার বাবা হোক, বাংলাদেশের ন্যায় বিচার আছে, ন্যায় বিচারের জন্য আমি আদালতে আত্মসমর্পণ করছি। আল্লামা শফির মৃত্যু এবং হেফাজতের নেতৃত্ব নিয়ে ইতিমধ্যে বিরোধ চলে আসছিল। এর মাঝে হেফাজতের 36 নেতার বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি ইতিমধ্যে আদালতের নির্দেশে তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লামা শফির লাশ কবর থেকে তোলা হবে গুজব ছড়িয়ে হেফাজতের অপর অংশটি মিথ্যাচার করছে বলেও তারা অভিযোগ করেন। আমরা বলছি এটা অ্যাটেম্প টু মার্ডার। এটা মার্ডারের জন্য যত কিছু করতে হয় সব কিছুর আয়োজন করা হয়েছে। এই বিচারের তদন্তের জন্য লাশ তোলা হবে না, এটা লাশ তোলা হবে বলে যারা প্রচার করতেছে তারা শাক দিয়ে মাছ ডাকার মতো জনগণকে বিভ্রান্ত করার জন্য এই জিনিসটা প্রচার করতেছে। হেফাজতের একাংশের আন্দোলনের মুখে 3 দিন অবরুদ্ধ থাকার পর গত 17 সেপ্টেম্বর অসুস্থ অবস্থায় হাটহাজারী মাদ্রাসা থেকে বের হয়ে আসেন তৎকালীন আমির আল্লামা আহমদ শফি। পরদিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর মধ্যে তড়িগড়ি করে কাউন্সিল আয়োজনের মাধ্যমে জোনায়েত বাবুনগরী আমির মনোনীত হন। অপরদিকে আল্লামা শফিকে পরিকল্পিতভাবে নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগে 36 জনকে আসামি করে 18 ডিসেম্বর আদালতে মামলা করেন তার পরিবার। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সিএনজি অটোরিকশা রাইড শেয়ারিং ঘিরে রাজধানীতে সক্রিয় ছিনতাইকারী চক্র। যাত্রী বেশে টার্গেট করে তোলা হয় বাহনের, পর সুযোগ বুঝে কেড়ে নেওয়া হয় সর্বস্ব। মূল হোতা গ্রেফতারের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর এমন তথ্য। তদন্তে 3টি ছিনতাইকারী চক্রের সন্ধানও পেয়েছে ডিবি। শাহরিয়ার জামান দ্বীপের রিপোর্ট। রাজধানীর বিভিন্ন এলাকায় কম দূরত্বে চলছে সিএনজি অটোরিকশা রাইড শেয়ারিং, আর এই শেয়ারিংকে ঘিরে গড়ে উঠেছে একটি ছিনতাই চক্র। চক্রটি আগে থেকেই যাত্রী বেশে সিএনজি অটোরিকশায় কয়েকজন সদস্যকে বসিয়ে রাখে। এরপর কোনো যাত্রী উঠে বসার পর ছেড়ে দেওয়া হয় যানবাহনটি। কিছু দূর যাওয়ার পর চক্রের সদস্যরা যাত্রীর কাছে থাকা মোবাইল, টাকা পয়সা এবং মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এরপর তারই মোবাইল ফোন দিয়ে পরিবারের সদস্যদের কাছে চাওয়া হয় মুক্তিপণ। না পেলে মারধর করে ফেলে দেওয়া হয় রাজধানীর বাইরে কোনো নির্জন স্থানে। সুযোগ বুঝে দিন রাতের যে কোনো সময়ই চক্রটি তৎপর থাকে। সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগের হাতে রাইড শেয়ারিং ছিনতাই চক্রের মূল সদস্য তাজুল ইসলাম তাজু গ্রেফতারের পর বেরিয়ে আসে এসব তথ্য। রাজধানীর মতিঝিল, ড্যামরা, যাত্রাবাড়ি এবং গ্যান্ডারিয়া থানা এলাকায় তারা ছিনতাই করে। শুধু সিএনজি না, মাঝে মাঝে তারা বসুন্ধরা রিভারভিউ প্রকল্প ওখানে যদি কোনো ব্যক্তি যায় নির্জন স্থানে, তাকে ধরেও তারা সরাসরি ছিনতাইয়ের সাথে জড়িত। এখন পর্যন্ত রাইড শেয়ারিং ছিনতাই চক্রের 3টি গ্রুপের তথ্য পেয়েছে ডিবি। তাজু প্রায় বছরখানেক অধিক করছে। তার বিরুদ্ধে পূর্বে একটি মার্ডার মামলা রয়েছে, সে ব্যাপারে সে দীর্ঘদিন কারা অন্তরীণ ছিল। আমরা 2-3টা চক্রের সন্ধান পেয়েছি, তো এটা তদন্তাধীন। এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলছে বলেও জানায় আইন শৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তা। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে অবৈধ রিভলভার বিক্রি করতে গিয়ে গ্রেফতার হলেন সৌরভ বড়ুয়া নামে এক পুলিশ কনস্টেবল। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ। এর মধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত সৌরভ বড়ুয়াকে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত শুক্রবার রাত 11টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল লালদিঘি পার এলাকায় হোটেল আদরে অভিযান চালায়। এই সময় রিভলভার সহ যুবক সৌরভ বড়ুয়াকে আটক করা হয়। পরে দিনভর জিজ্ঞাসাবাদের পর সে নিজেকে শিল্প পুলিশে কর্মরত একজন কনস্টেবল বলে পরিচয় দেন। আর বিক্রির জন্য অস্ত্রটি নিয়ে সে হোটেল কক্ষে অবস্থান করছিল বলে স্বীকার করে। এর আগে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড থানায় এক এসআই এবং এক কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছিল।
এইটা তো অবশ্যই অবৈধ অস্ত্র, কারণ এই ধরনের রিভলভার তো আর বৈধ অস্ত্র হওয়া নেই। সে আমাদেরকে কোনো কাগজপত্র দেখাতে পারেনি, তো সে মূলত বিক্রির উদ্দেশ্যে এখানে নিয়ে আসছিল। জিজ্ঞাসাবাদে জানায় যে সে পুলিশের সদস্য এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশে কর্মরত আছে, তার নাম সৌরভ বড়ুয়া। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত অস্ত্র আইনে মামলা হয়েছে, কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। বরিশালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন সহ 6 জনকে বহিষ্কার করা হয়েছে। গতকাল যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় বরিশাল মহানগরীর সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত, সহ সাধারণ সম্পাদক সহদেব শর্মা আল আমিন, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম ঝুনু ও প্রচার সম্পাদক বশির আহমেদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার রাতে বরিশাল বিএনপি কার্যালয়ে এক কর্মী সভায় সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন ও যুগ্ম সম্পাদক মাজারুল ইসলাম জাহান গ্রুপের মধ্যে হাতাহাতি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসির মূল কাঠামো পরিবর্তন চায় না শিক্ষার্থীরা। তারা বলছেন, আগের নকশা রেখে বাড়ানো হোক ছাত্র শিক্ষকদের এই মিলন কেন্দ্র। এদিকে টিএসসির সার্বিক উন্নয়ন নিয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও দেশের সাংস্কৃতিক ব্যক্তিবর্গের মতামত চাওয়া হয়েছে। এজন্য অনলাইনে একটি ওয়েব লিঙ্ক খোলা হয়েছে। একটি দেশের স্বাধিকার থেকে স্বাধীনতা, উদযাপন থেকে পালন, উৎসব থেকে স্মরণ, সবকিছুতেই মিশে আছে একটি প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই প্রতিষ্ঠানটি বহন করছে নানা ঐতিহ্য আর সংস্কৃতির স্মৃতি। আসছে বছর বিশ্ববিদ্যালয়টি উদযাপন করবে প্রতিষ্ঠার 100 বছর। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়েছে সরকার, যাতে বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসির সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণ করে আধুনিক সুযোগ সুবিধা সংবলিত বহুতল ভবন করার পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে কেন্দ্রীয় লাইব্রেরি সহ পুরনো হলগুলো আধুনিকায়ন করা হবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করেন, মূল কাঠামো পরিবর্তন না করে বাড়ানো হোক ছাত্র শিক্ষকদের মিলন মেলা এই প্রাণের টিএসসি। লালবাগ কেল্লাকে যদি ভেঙে আমরা আধুনিক ভবন বানাইতে চাই তাহলে কিন্তু হয় না জিনিসটা। তো টিএসসি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্র ছাত্রীর একটা আবেগের জায়গা। টিএসসিকে বর্ধিত করা যেতে পারে। কার্জন হল আমাদের ভার্সিটির অনেক অন্যতম একটা অংশ। টিএসসিকেও আমরা সেভাবেই দেখি। টিএসসি আসলে আমাদের প্রত্যেকটা অংশের সাথে জড়িত। নতুন রূপে যদি হয় সেটা আমি মনে করি যে একদিক থেকে পজিটিভ, তবে এটার মেইন স্ট্রাকচারটাকে ধরে রেখে এটা চেঞ্জ করা হোক। উপাচার্যের সঙ্গে কথা বলতে চাইলে তিনি এ ব্যাপারে কথা বলতে চাননি। তবে টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক এবং প্রক্টর জানান, টিএসসির সার্বিক উন্নয়ন নিয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও দেশের সাংস্কৃতিক ব্যক্তিবর্গের মতামত চাওয়া হয়েছে। এজন্য অনলাইনে একটি ওয়েব লিঙ্ক খোলা হয়েছে। এতগুলি সংগঠন রেস্টেলের রুম নাই, আমাদের অডিটোরিয়ামে হয় না। একটা অডিটোরিয়াম শিক্ষক লাউঞ্জ, অফিসার লাউঞ্জে মাত্র 20 জন বসতে পারে। টিএসসিতে কি কি করলে ভালো হবে, ওয়েবসাইটে বিভিন্ন ডিমান্ড তথ্য চাইছে। কোন ধরনের চূড়ান্ত কথা বলার সময় আসেনি, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কিংবা প্রাথমিক কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এটি উন্নয়ন সম্প্রসারণ হবে, এই বিষয়টি আমরা অবহিত আছি। এই প্রক্রিয়াটা কেমন হবে, এই জনমত আশা সাপেক্ষে। আগামী 2রা জানুয়ারির মধ্যে মতামত ও সুপারিশ পাঠানোর অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বড় হওয়ার পর অনেকে ভুলে যান নিজের গ্রামকে। যে গ্রামের আলো বাতাসে বেড়ে উঠেছেন সেখানে ফিরে তাকানোরও সুযোগ হয় না অনেক গুণীজনের। কিন্তু ব্যতিক্রম দেখা গেল জয়পুরহাটের 5 বিবি পৌর শহরের প্রমিসিং প্রি ক্যাডেট স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের ক্ষেত্রে। দেশের বড় বড় হাসপাতালে চিকিৎসা দেয়া এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা ঘটা করে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিলেন এলাকাবাসীকে। জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম সবুজের তথ্য ছবি নেয় বিস্তারিত রিপোর্টে। শৈশব ও কৈশোর কাটিয়েছেন গ্রামে, পড়েছেন সেখানকারই শিক্ষা প্রতিষ্ঠানে। তারপর শহুরে কলেজ বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এখন তাদের অনেকেই দেশের বড় বড় হাসপাতালের চিকিৎসক।
যত বড়ই হোক না কেন নিজের ছোটবেলার জ্ঞান অর্জনের সেই প্রিয় বিদ্যালয়কে কি আর ভোলা যায়? তাই তো নিজের প্রতিষ্ঠানেই গ্রামবাসীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে ছুটে এসেছেন জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের প্রমিসিং প্রি ক্যাডেট স্কুলের কৃতি শিক্ষার্থীরা। শনিবার ভোর থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে আসেন আশপাশের বিভিন্ন মহল্লার অসহায় দরিদ্র মানুষ। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রথমেই প্রধান গেটে তাদের জীবাণুনাশক স্প্রে করার পাশাপাশি পরানো হয় মাস্ক। তারপর বিদ্যালয় চত্বরে স্থাপন করা 6টি বুথের মাধ্যমে মেডিসিন, চর্ম, চক্ষু, শিশু রোগ সহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দেন এই বিদ্যালয় থেকেই পাশ করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকরা। বিনামূল্যে দেয়া হয় ওষুধও। বিনামূল্যে চিকিৎসার জন্য ডাক্তার আসছে, আমরা ফ্রিতে চিকিৎসা পাচ্ছি আর বিনামূল্যে কিছু ওষুধও পাচ্ছি। আমাকে খুব ভালো লাগলো, খুবই ভালো লাগছে, আমি আনন্দ পাচ্ছি, আমি খুবই আনন্দ পাচ্ছি। নিজের এলাকায় এমন ব্যতিক্রমী আয়োজনের অংশ হতে পেরে খুশি প্রাক্তন শিক্ষার্থীরাও। নিজে ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আবার আমার এলাকায় আমি সেবা দিতে পারতেছি আমার এলাকার মানুষদেরকে, এই অনুভূতি আসলে প্রকাশ করার মতো না। আজকের যে উপস্থিতি থেকে মনে হচ্ছে যে উদ্যোগ অত্যন্ত সফল হয়েছে বলে আমি মনে করি। সাবেক শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান জনপ্রতিনিধিরাও। আমরা সবসময় বলি একটি কথা, মানবিক মানুষ হওয়ার জন্য। তারা একটি মানবিক মানুষ হয়েছে, এটা আমার অত্যন্ত অভিভূত হয়েছে আমি এটা। মহান বিজয় দিবস উপলক্ষে বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মমতাজউদ্দিন আহমেদের স্মরণে এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয় জানিয়ে আয়োজকরা বলছেন আগামীতেও এমন আয়োজন করতে আগ্রহী তারা। এই স্কুলের স্টুডেন্ট যারা তারা আজকে ডক্টররা বিভিন্ন জায়গাতে তারা চিকিৎসা করতেছে, তো 5 জন্য তারা কি করবে, এইরকম একটা চিন্তা ভাবনা থেকে আমরা মূলত এই হেলথ ক্যাম্পের আয়োজন করছি। ভবিষ্যতে যেন এই স্কুলের মান সম্মান এবং সুনাম বৃদ্ধির জন্য আরো ভালো ভালো কাজ করতে পারি, এই জন্যই আমরা এখানে মিলিত হয়েছি। দিনভরে চিকিৎসা শিবিরে 6 জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন মহল্লা থেকে আসা অন্তত 5 শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেন। সময় সংবাদ, জয়পুরহাট। শিক্ষানগরী হিসেবে পরিচিতি পেলেও তথ্য প্রযুক্তিতে বরাবরই পিছিয়ে রাজশাহী। তবে ডিজিটাল বাংলাদেশ গড়ার এই সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইটেক পার্ক ঘিরে প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা দেখছেন রাজশাহীবাসী। তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে নেয়া সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির আদলে 31 একর জায়গা জুড়ে রাজশাহী নগরীর পদ্মা তীরের নবগঙ্গা এলাকায় গড়ে তোলা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইটেক পার্ক। এর প্রধান 2 অংশের মধ্যে 5 তলা শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ। স্থান বরাদ্দ নিয়ে 10টি প্রযুক্তি প্রতিষ্ঠান কাজও শুরু করেছে শেখ কামাল আইটি সেন্টারে। সংশ্লিষ্টরা বলছেন প্রশিক্ষণার্থীদের দক্ষ মানব সম্পদে গড়ে তোলার পাশাপাশি এখানে তৈরি হবে বিশ্বমানের সফটওয়্যার, অ্যাপস, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও গেম সহ আরও অনেক কিছু। ট্রেনিং করার পরও আমরা এখানে নিশ্চিত করছি যাতে এখানে ট্রেনিং করে আমাদের এখানেই স্কিলফুল হয়ে বিভিন্ন জব সেক্টরে যেতে পারে। আমি বিশ্বাস করি আগামী 1-2 বছরের রাজশাহীতে একটা ব্যাপক একটা পরিবর্তন হবে কর্মসংস্থানের। এতে তরুণ পেশাজীবীরা উদ্যোক্তা হবার পাশাপাশি স্বপ্ন দেখছেন সম্ভাবনাময় এক ক্যারিয়ার গড়ার। পাশাপাশি শিক্ষার্থীদের বহু কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। এখানে যারা কাজ করবে বা ট্রেনিং করবে তারা নিজে তো ট্রেনিং করবে, নিজে যেমন কর্মসংস্থান হবে এবং তার মাধ্যমে আরও 10 জন 20 জন তার আন্ডারে কাজ করতে পারবে। 10টি কোম্পানি অলরেডি এখানে চলে এসেছে, যেখানে আমরা সবাই কর্মসংস্থান প্রত্যেকটা কোম্পানিতে 40 থেকে 50 জন মানুষ এখানে ইনভলভ হয়েছে। মোটামুটি 5000 মানুষের অলরেডি এখানে আপনার কর্মসংস্থানের জায়গা তৈরি হয়েছে। আইসিটি প্রতিমন্ত্রী জানান প্রকল্পের প্রায় 70% কাজ শেষ হয়েছে। সারা দেশে আরও 39টি হাইটেক পার্ক তৈরির মাধ্যমে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে। ঢাকার বাইরে আরও 39টি হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে এবং 64টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন কার্যক্রম চলছে। হাইটেক পার্কের নির্মাণাধীন দ্বিতীয় অংশের সজীব ওয়াজেদ জয় সিলিকন টাওয়ারের কাজ শেষ হবে 2021 সালের জুনে। 2017 সালে শুরু হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইটেক পার্কের প্রকল্প ব্যয় ধরা হয়েছে 288 কোটি টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। শীতকাল কারো কাছে আয়েশি এক ঋতু, আবার কারো কাছে এক যাতনার নাম। শীতের তীব্রতা বাড়লেও ছিন্নমূল শত শত মানুষের রাত কাটে খোলা আকাশের নিচে। রাজধানীতে শীতের প্রকোপের সঙ্গে সঙ্গে আয় রোজগার কমে গেছে রাত জাগা নিম্ন আয়ের মানুষের। শীতার্থদের পাশে দাঁড়াতে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান।
শীতের রাতে যখন লেপ কম্বলের উষ্ণ ওমে গভীর ঘুমে নিমগ্ন রাজধানী, তখন খোলা আকাশের নিচে সহায় সম্বলহীন এই মানুষগুলো। কারো গায়ে জীর্ণ শীর্ণ ছেঁড়া কাঁথা কম্বল, কারো গায়ে চট আর প্লাস্টিকের বস্তা। রাত গভীর হলেও হিমেল হাওয়ায় মানুষগুলোর চোখের পাতা যেন এক হয় না। একটু উষ্ণতার খোঁজে কাটে নির্ঘুম রাত। রাস্তায় বেশি ঠান্ডা আছে, অনেক ঠান্ডা। ঘুমামু কেমন স্যার? শীত করে নিচে ঠান্ডা ওঠে। আমাদের ঠান্ডা লাগে প্রচুর, ঘুমা ঠান্ডা, শীত খুব বেশি। শীত নিবারণে যাদের অতটুকুও নেই তাদের অবস্থা আরও করুণ। খোলা আকাশের নিচে কেউ কেউ পরিবার নিয়ে বসে আছেন একটি কম্বলের আশায়। আমার পেছনে নাই, বই হয়েছে দৌড়ে আর কম্বল টম্বল তুই পাই। শীতের জন্য বই আছি, কম্বল টম্বল নাই, আশায় আছি যদি কেউ দেয় কম্বল। সিএনজি চালাইছিলাম, ঠান্ডায় কাবু হয়ে গেছে, আগুন থাবাইতেছে। ইনকাম খুব কমই, ইনকাম মানুষজন বেশি, শীতের মধ্যে বাইরে হয় না। তো বিত্তবানদের সাধ্যমতো শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান তাদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দেশ জুড়ে বাড়ছে শীতের তীব্রতা, ঘন কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবনে। শীতের খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান, আর ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন জিয়াউর রহমান বকুল। শুরুতে যাচ্ছি রাজশাহীতে রাকিবের কাছে। রাকিব, কোথায় যাবো ভাই? কাজল, আপনাকে ধন্যবাদ। আমরা ভোর থেকে যেটি দেখছি রাজশাহীতে আজকে শীতের আসলে যে তীব্রতা সেটি খানিকটা বেড়েছে। তবে আজকে আকাশে কুয়াশা নেই এবং যে মৃদু বাতাস বয় সেটিও কিন্তু আসলে আজকে নেই। তবে আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছে, ভোর 6টার সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.0 ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া অফিস যেটি বলছে যে সকাল 6টা থেকে 9টার মধ্যে কিন্তু আসলে যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি পাওয়া যায়, অর্থাৎ সকালে যেটি আসলে নির্ণয় করা হয়েছে সেটি 9টার মধ্যে আসলে পরিবর্তন হতে পারে। কিন্তু এই পরিস্থিতিতে যখন এই হিম শীতল একটি পরিবেশ এবং শীতের যে তীব্রতা সেটির কারণে কিন্তু বিশেষ করে যারা প্রান্তিক মানুষ পথে ঘাটে খোলা আকাশের নিচে যারা রাত যাপন করে তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছে এবং তাদের যেহেতু মাথা গোঁজার ঠাঁইটি নেই, তারা এইরকম রাস্তার মাঝে কিন্তু তারা রাত যাপন করেন। এই কারণে তারা বলছেন যে তাদের শীতের কাপড় না থাকার কারণে কিন্তু তারা অনেক বেশি দুর্ভোগে পড়েছেন এবং প্রত্যেক দিনই এইভাবে তাদেরকে আসলে এই দুর্ভোগের শিকার হতে হচ্ছে। অন্যদিকে যারা ভোরবেলা কর্মসংস্থানের জন্য শহরের বাইরে থেকে শহরে কাজের সন্ধানে আসেন, তারা অনেক ভোরের দিকে আসার কারণেই তাদের যে শীতের অনুভূতি সেটি অনেক বেশি বেড়েছে এবং এই শীতের কারণে কিন্তু তারা অনেক সমস্যার মধ্যে পড়ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যেহেতু তাদেরকে আসলে প্রতিদিনই আসতে হয়, শহরে খেটে খেতে হয়, সেই কারণে তারা বলছেন এই দুর্ভোগটা তাদের জন্য অনেক বেশি কষ্টকর। এক্ষেত্রে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের কাছে যে 57,500 যে শীত বস্ত্র সেটি আসলে আছে এবং সেটি তারা ক্রমান্বয়ে বিতরণ করছেন বিভিন্ন হতদরিদ্র মানুষদের মাঝে, শীতার্ত মানুষদের মাঝে। এর মধ্যে রাজশাহীর পদ্মার চর অঞ্চল, এছাড়াও এইরকম সড়ক এবং যারা কিনা বস্তি এলাকায় থাকে, যাদের এই শীতে দুর্ভোগ বেড়েছে, তাদেরকে আসলে খুঁজে খুঁজে তারা কিন্তু এই শীত বস্ত্রগুলো পৌঁছে দিচ্ছেন। এর পাশাপাশি গ্রাম পর্যায়ে যারা আছেন হতদরিদ্র মানুষ, তাদেরকে কিন্তু শীত বস্ত্রগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি উপজেলা পরিষদে এবং ইউনিয়ন পরিষদের যারা কর্তা ব্যক্তিরা আছেন তাদেরকে আসলে 6 লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হচ্ছে, যাতে করে শীতার্ত মানুষদের কাছে শীত বস্ত্র পৌঁছে দেওয়া হয় এবং জরুরি ভিত্তিতে তারা ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আজকে যেটি রাজশাহীর আবহাওয়া, সেটি আকাশ কিন্তু খানিকটা মেঘাচ্ছন্ন আছে এবং আবহাওয়া অফিস বলছে খানিকটা কুয়াশাচ্ছন্ন আছে। তবে আমরা এমনিতেই আসলে যেমন পরিবেশ অন্যান্য দিনে দেখি, কিছুটা মৃদু বাতাস, হালকা কুয়াশা, সেটি কিন্তু আজকে ভোর থেকে আসলে লক্ষ্য করা যায়নি এবং এই কারণে আবহাওয়া অফিস বলছে বাতাস থাকলে আজকে শীতের অনুভূতিটি অনেক বেশি বাড়ত, কিন্তু বাতাস না থাকার কারণে কিন্তু আজকে শীতের অনুভূতিটুকু আসলে সেই রকম খুব তীব্র নেই।
কেননা আজকে যেহেতু 8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এটি অনেক বেশি অনুভূত হওয়ার কথা ছিল, কিন্তু শুধুমাত্র বাতাস না থাকার কারণে কিন্তু সেই অনুভূতিটি খানিকটা কম হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়া আমরা যেখানে আছি রাজশাহী রেলওয়ে স্টেশন, সেখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আসলে মানুষজন আসছেন যাচ্ছেন, এই কারণে কিন্তু তারা বলছেন যে সকালবেলা তাদের নানা ধরনের সমস্যা পড়তে হচ্ছে। আমরা একটু জানতে চাইবো যে সকালবেলা আপনারা তো কাজের সন্ধানে বেরিয়ে আসেন, আপনারা শীতে কী ধরনের সমস্যায় পড়ছেন? শীতে অনেক সমস্যা আমাদের দেখা যাচ্ছে শীতকালে এখন দেখা যাচ্ছে চলাফেরা খুব সমস্যা হচ্ছে। এই আপনি শুনছিলেন কাজল যে আসলে যারা শীতার্ত মানুষ এবং সকালবেলা যারা কাজের সন্ধানে বের হয়ে আসেন তারা কিন্তু অনেক বেশি ভোগান্তিতে পড়েন, এবং এই কারণেই কিন্তু তারা বলছেন যে সকালবেলা আসলে কাজে বের হওয়ার জন্য কিন্তু নানা ধরনের সমস্যা। আমরা আরেকজনের কাছ থেকে শুনতে চাইবো যে আসলে রাজশাহীতে শীতের অনুভূতিটি কেমন এবং এর ফলে আসলে কি ধরনের ভোগান্তি বাড়ছে? রাজশাহীতে শীতের অবস্থা ভালো, শীত একটু বেশি, তবে গরিব মানুষদের খুব কষ্টকর এই শীতটা। আপনার তাপমাত্রা যা আছে কিন্তু খুব কনকনে ঠান্ডা পড়ছে, এতে শরীরে কাঁপুনি ধরছে। আমরা গাড়ি চালাচ্ছি তো, গাড়ি চালালে হাত পা শীতে ধরে এসেছে ঠান্ডাতে, এই জন্য গরিব মানুষের কষ্ট হয়েছে। যারা বাচ্চারা আছে এরা জড় সরে ঘুমিয়ে থাকছে, শীতের প্রভাব বেশি একটু আর কি। ধন্যবাদ আপনাকে কাজল। আসলে শীতের অনুভূতিটুকু আসলে রাজশাহীতে এইরকমই, এবং আসলে এই ধরনের যারা কর্মসংস্থানের জন্য সকালবেলা বের হয়ে আসছেন তারা এই ধরনের সমস্যায় পড়ছেন। এবং আমরা রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রাটি সকাল 9টার মধ্যে আবারও আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.0 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীর শীতের এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাব সহকর্মী বকুলের কাছে ঠাকুরগাঁয়ে। ধন্যবাদ রাকিব। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে রাজশাহীর যে শীতের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আমরা কিন্তু আজ ঠাকুরগাঁয়ে রয়েছি। এই ঠাকুরগাঁয়ের শীতের পরিস্থিতি নিয়ে আমরা জানানোর চেষ্টা করব দর্শকদের। তো আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ে যে কয়েকদিন ধরে যেরকম শীত অনুভূত হচ্ছে, সেই শীত কিন্তু দিন দিন শীতের তীব্রতা বাড়ছে। তো আমরা যেই জিনিসটি লক্ষ্য করছি, শীতে এই শীত কবলিত এলাকা হিসাবে পরিচিত ঠাকুরগাঁও। এই ঠাকুরগাঁয়ের পাশের জেলা কিন্তু পঞ্চগড়ে আমরা আজকে খোঁজ নিয়েছিলাম। সেখানে কিন্তু যেহেতু আবহাওয়া অফিস রয়েছে, তেঁতুলিয়া আবহাওয়া অফিস, আমাদের প্রতিনিধি তিনি যে বিষয়টি জানিয়েছেন, আজকে সকাল 6টায় সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস। ঠিক তেমনই ঠাকুরগাঁয়ে কিন্তু আপনারা জানেন যে ঠাকুরগাঁয়ে আবহাওয়া অফিস নেই। আমরা বরাবরই যোগাযোগ করি কৃষি বিভাগের সাথে। সেই কৃষি বিভাগের সাথে যোগাযোগ করেছি আজ সকাল 6টায়। তারা যে বিষয়টি জানিয়েছেন যে ঠাকুরগাঁয়ের আজকে সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করেছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। তো এই অবস্থায় শীতের যেই তাপমাত্রা উঠানামা করছে, এই অবস্থাতে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু দিন দিন সত্যিকার অর্থে চরমে রূপ নিচ্ছে। কারণ সবচেয়ে বেশি মানুষ কষ্ট পাচ্ছে যারা ছিন্নমূল মানুষ রয়েছেন, যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন। তারা কিন্তু এই সংসারের চাকা ঘোরানোর জন্য প্রতিনিয়ত শীত কিংবা গরম এর ভেতরেই কিন্তু তারা সকাল সকাল শহরে বের হয় এবং শহরে বের হওয়ার পরে কাজের সন্ধান করে। কিন্তু আমরা যে জিনিসটি লক্ষ্য করি যে তারা শহরে এসেও দেখা গেছে অলস সময় পার করে, কাজ না পেয়ে আবার বাসায় ফিরে যায়। এই অবস্থাতে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, যারা শ্রমজীবী মানুষ আছে, যারা খেটে খাওয়া মানুষ আছে, যে তাদের যে জীবনযাপন তারা কিভাবে চলছেন। তারা যেই জিনিসটি বলেছেন যে এই শীতকালীন সময়ে মানুষ কিন্তু অতটা কাজে নিতে চান না, সেই কারণে তাদেরকে ঋণ এবং মহাজন করে কিন্তু এই সময়টাতে চলতে হয়। তো আনুষঙ্গিক যেই সংসারের পাশাপাশি আনুষঙ্গিক যেই খরচ আছে, সেই খরচ কিন্তু তাদের দীর্ঘ হয়ে থাকে। এই অবস্থাতে যে শীতের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু দিন দিন সত্যিকার অর্থে বাড়ছে। এই ছিল ঠাকুরগাঁয়ের শীতের সর্বশেষ পরিস্থিতি নিয়ে। দেশ জুড়ে শীতের তীব্রতা বাড়ছে, সে খবর জানাতে আমাদের সাথে ঠাকুরগাঁও থেকে যোগ দিয়েছিলেন বকুল, এবং রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রকি। সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও নানা অজুহাতে অস্থির হয়ে উঠেছে দেশের ভোগ্যপণ্যের বাজার। বুকিং রেটের পাশাপাশি চাহিদা বাড়ার অজুহাতে ভোজ্য তেল, ডাল, ছোলা, আদা, রসুন, পেঁয়াজ সহ সব পণ্যের দাম বেড়েছে কেজিতে 5 টাকা পর্যন্ত। এক সপ্তাহে ভোজ্য তেলের দাম মণ প্রতি 200 টাকা আর ছোলা 400 টাকা বেড়েছে। স্বাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
ইন্টারন্যাশনাল মার্কেটে বুকিং রেট বেড়েছে দাবি করে গত এক মাসে সব ধরনের ভোজ্য তেলের দাম পাইকারি পর্যায়ে বেড়েছে 1000 টাকা, আর এই সপ্তাহে বেড়েছে প্রায় 200 টাকা। 6 মাস আগের হিসাব করলে আপনার পামোলের বুকিং ছিল $530 থেকে $40, এখন আজকে হয়ে গেছে প্রায় $950, এবং সোয়াবিন তেল আপনার বুকিং রেট ছিল আপনাদের 6-7 মাস আগে ছিল $630-40, আজকে প্রায় $1050 হয়ে গেছে। বলতেছি ফাস্টফুড যারা আমরা যার কাছ থেকে নিয়ে বলে বুকিং রেট বিদায় দাম বেড়ে গেছে। রমজান না হলেও ছোলার বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। সাম্প্রতিক সময়ে মন প্রতি 300 টাকা বেড়ে এখন ছোলা বিক্রি হচ্ছে 2600 টাকা দরে। একইভাবে বেড়েছে সব ধরনের ডালের দাম। ছোলা যেখানে 2200 টাকা ছিল, কিন্তু এখন ছোলার দাম অনেক বেশি, কারণ ছোলা এখন বিক্রি হচ্ছে 2600 টাকা, প্রায় 400 টাকা বা 300 টাকা বেড়ে গেছে। দেশের বাজারে আদা, রসুন এবং পেঁয়াজের কোনো ঘাটতি নেই বললে চলে। সরবরাহ পর্যাপ্ত, কিন্তু নিয়ন্ত্রণে আসছে না এসব ভোগ্য পণ্যের দাম। রসুন ছিল গত সপ্তাহে 75 থেকে 80, এখন সেই রসুন 85 থেকে 90। পেঁয়াজের দাম স্থিতিশীল আছে, এই প্রায় আপনার 15 দিন থেকে একই অবস্থায় আছে। আদা গত সপ্তাহে ছিল আপনার 130 টাকা থেকে 35 টাকা চায় না, এখন 120 টাকা। প্রতিদিন খাতুনগঞ্জে 1000 কোটি টাকার বেশি ভোগ্য পণ্য বিক্রি হয়। দেশের ভোগ্য পণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর হয় নানা অজুহাত দেখিয়ে দাম বাড়ানোর সুযোগ নেই ব্যবসায়ীরা। এক্ষেত্রে দাম নিয়ন্ত্রণে রাখার জন্য বাজার মনিটরিংয়ের কোনো বিকল্প নেই বলে মনে করছেন ভোক্তা অধিকার। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। ভরা মৌসুমে পর্যাপ্ত সরবরাহে রাজশাহীর বাজারে কমেছে সবজির দাম, তবে ব্যাপারী সংকটে বাজারে আনা পণ্যের পুরোটা বিক্রি করতে পারছে না কৃষক। শীতের প্রভাব ও বাইরের ক্রেতা সংকটের দাবি আড়তদারদের। আব্দুল সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। ভোরের আলো ফুটতেই ক্ষেত থেকে তুলে আনা টাটকা সবজি নিয়ে কৃষকরা আসেন রাজশাহীর খড়খড়ি হাটে। সিম, মূলা, ফুলকপি সহ শীতকালীন সব ধরনের সবজির সরবরাহ বেশি। টাটকা হওয়ায় বিক্রি হয় হাক ডাকে। শহরের খুচরা বাজারের ক্রেতারা আসেন হাটে। কেজিতে সবজি মিলছে 10 থেকে 20 টাকায়, তবে বাড়তি করলা ও আলুর দাম। নতুন আলু এখন উঠছে, এখন আমদানি হবে, দাম কমবে। আলু আজকে বিক্রি হচ্ছে বস্তা কাটা বিক্রি হচ্ছে 40 টাকা, পাল্লা 210 টাকা। করলার দামটা বেশি, আমদানি নাই বাজারে। সবজির উৎপাদন খরচের তুলনায় দাম না পেয়ে হতাশ কৃষক। এই কারণে সব সবজি বিক্রি না করেই ফিরতে হচ্ছে হাট থেকে। বাজারটা অনেক ঢিল, যেখানে 4 বস্তা 5-8 বস্তা মাল বিক্রি করতাম, সেখানে 2-3 বস্তা এখন মাল বিক্রি হচ্ছে। দামে পয়লা দিব, না হলে ঘোরালি চলে যেতে হবে, তাছাড়া তো হয়েছে না। আমদানি বেশির জন্য দাম কম, কিন্তু যদি কম হয় তো দাম বেশি হবে। সরবরাহ বেশি, সেই জন্য আমরা পেঁয়াজের দাম ঠিক মূল্য পাচ্ছি না। গতকালকে 1400-1450 গিয়েছে, আজকে 1100-1000 টাকা বলছে। শীতের প্রভাবে হাটের বাইরের ক্রেতা না থাকায় সবজির বড় চালান বন্ধ হওয়ায় বেচাকেনা কমেছে বলে জানান আড়তদাররা। মাল এখান থেকে বাইরে কোথাও যাচ্ছে না, যার কারণে কৃষকরা টাকা পয়সা খুব কম পাচ্ছে, মালের দাম কম পাচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রাজশাহীতে 13,544 হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। নওগাঁয় শীতকালীন নানা ধরনের সবজি সরবরাহ বেড়েছে, সে খবর জানাতে এই মুহূর্তে পৌর পাইকারি সবজির হাটে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি। ধন্যবাদ কাজল, আপনাকে এই শীতের সকালে শুভেচ্ছা জানাই। আমরা নওগাঁ পুরো এই কাঁচা বাজারে রয়েছি। এই বাজারে আজকে বাজারটা যেটা লক্ষ্য করছিলাম, শীতের কিছু সবজির সরবরাহ বেড়েছে, অন্যদিকে কিছু সবজির আবার সরবরাহ কমে আসার কারণে দরের ক্ষেত্রে আমরা একটু ওঠানামা লক্ষ্য করছিলাম। এবং এই বাজারে কিন্তু এখন যেসব সবজি ওঠানামা সবচেয়ে বেশি আসছে তা হলো সিম, আলু এবং বেগুন। এই জাতীয় সবজিগুলো কিন্তু এখন অধিক হারে এই সবজি বাজারে কৃষকরা ক্ষেত থেকে তুলে নিয়ে আসছেন। তবে আজকের বাজারে বিশেষ করে আমরা লক্ষ্য করছিলাম টমেটো সরবরাহটা অনেকটাই বেশি হয়েছে। এখানে টমেটো এখানে প্রতি কেজি বিক্রি হচ্ছে 35 থেকে 30 টাকা কেজি সর্বোচ্চ দরে। অন্যদিকে অন্যান্য যেসব সবজি রয়েছে এই সবজিগুলোর দরেরও কিছুটা ওঠানামা রয়েছে। যেমন বেগুনের কথা যদি বলি, বেগুন এখানে গত সপ্তাহে যে বেগুন বিক্রি হয়েছিল 30 টাকা, আজকে সেটা 35 টাকা কেজি। কাঁচামরিচ 75 থেকে 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। এই কাঁচামরিচের সরবরাহ আজকে বৃদ্ধি হওয়ার কারণে দরের ক্ষেত্রটা কিছুটা কম বলছেন এখানকার যারা আড়তদার বা পাইকার। অন্যদিকে অন্যান্য যেসব সবজি রয়েছে এই সবজিগুলোর কিন্তু দরের ক্ষেত্রে কিছুটা ওঠানামা আমরা এখানে লক্ষ্য করছিলাম। তবে সরবরাহ বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু এই সবজিগুলোর একটা দরের ফারাক এখানে লক্ষ্য করছি। বিশেষ করে আলুর এই মৌসুমে কিন্তু আলুর সরবরাহটা এখানে
বেশ লক্ষ্য করা যাচ্ছে। আলু গত সপ্তাহে বিক্রি হয়েছিল 2000 টাকা মন, আজকে সেই আলু কিন্তু বিক্রি হচ্ছে 1600 টাকা মনে। বিশেষ করে আলুর দরের জায়গাটায় কিন্তু 35 থেকে 40 টাকায় নেমে এসেছে। নতুন জাতের এই আলু কিন্তু বাজারে সরবরাহটা বৃদ্ধি হওয়ার কারণে কৃষকরা প্রথম দিকে কিন্তু ভালো একটা দর পাচ্ছিল, পরবর্তীতে এই দর কিন্তু বিপুল পরিমাণে নেমে যায়। অনেক দর নেমে যাওয়ার কারণে তারা বলছিল আর্থিক ক্ষতির মুখে পড়েন। এবার কিন্তু এই জেলায় কিন্তু সবজি কয়েক দফা বন্যা হয়েছিল, বন্যার কারণে কিন্তু সবজি চাষিরা তারা কিন্তু আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন। পরবর্তীতে কিন্তু এই সবজির দরের আবারও কিন্তু নিচে নেমে যাওয়ার কারণে তারা আর্থিক আবারও কিন্তু ক্ষতির মুখে পড়েন। সিমের জায়গায় যদি বলি, এখানে সিম বিক্রি হচ্ছে প্রতি কেজি 30 থেকে 25 টাকা কেজিতে। তবে সিম এখন কিন্তু এই শীত ভর মৌসুমে সরবরাহটা অনেক বেশি এখানে লক্ষ্য করছিলাম। তো সব মিলে কৃষকরা যেটা বলছেন যে এবছর উৎপাদন কিছুটা কম হয়েছে, বিশেষ করে তারা যেটা প্রাকৃতিক দুর্যোগ কয়েক দফা মোকাবেলা করতে হয়েছে, তাদের এই মোকাবেলার কারণে উৎপাদনের জায়গাটায় তারা কিন্তু হোঁচট খেয়েছেন এবং প্রত্যাশিত দরের জায়গায় তারা কিন্তু বারবার বলছেন যে বাজারে মধ্যস্বত্বভোগী যারা তারাই কিন্তু মুনাফাটা তাদের পকেটে তুলে নিয়ে যান। এবং এই জায়গায় কৃষকদের যেটা দাবি যে একটা মনিটরিং থাকা দরকার এবং যে বাজারের কিন্তু প্রান্তিক হাটগুলো থেকে একটা বড় ধরনের মুনাফা এই যারা পাইকার বা তৃতীয় পক্ষ যারা এই হাত বদল করেন তাদের হাতে চলে যায়। প্রান্তিক চাষিরা কিন্তু এক্ষেত্রে ন্যায্য দর কিন্তু খুব কম পেয়ে থাকেন। এই জায়গাতে তাদের যেটা প্রত্যাশা বা কৃষকরা বলেন যে একটা নজরদারির মাধ্যমে এবং উৎপাদন বেশি হলে দাম যেন কমে না যায়, এই জায়গাতে তাদের একটা সূক্ষ্ম নজরদারি এবং প্রশাসন যেন একটা তদারকি করে, এই প্রত্যাশাটা তারা কিন্তু দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। আমরা এই হাটগুলোতে যেটা লক্ষ্য করছিলাম, ক্ষেত থেকে কৃষকরা কিন্তু ভোর সকালে একেবারে তরতাজা যেসব সবজি রয়েছে এই সবজিগুলো তারা ভোর সকালে ক্ষেত থেকে তুলে নিয়ে আসেন এবং এখানে কেউ 20 কেজি কেউ 30 কেজি বা 1 মণ এই জাতীয় সবজি তারা এনে বিক্রি করে থাকেন এবং এই বিক্রির মাধ্যমে তারা কিন্তু তাদের আর্থিক এই সাংসারিক যেসব দেনা পাওনাগুলো মিটিয়ে থাকেন। তবে সবজির এই বাজার ওঠানামা কিন্তু গত 15 দিন ধরেই কিন্তু আমরা লক্ষ্য করছিলাম এবং সবজির বাজার ব্যবস্থার সাথে কিন্তু ব্যাপক একটা তারতম্য গত 10-15 দিন ধরে কিন্তু ওঠানামা করছিল। তবে এ সপ্তাহের ব্যবধানে আমরা যেটা লক্ষ্য করছি যে কিছু সবজি বেগুনের দাম বেড়েছে, অন্যদিকে আলুর দাম কমে গিয়েছে। এরকম ওঠানামা কিন্তু গত 10 দিন ধরেই কিন্তু চলছে। তবে এখন সরবরাহ কিছুটা কমে আসছে কিছু কিছু সবজির ক্ষেত্রে, অন্যান্য সবজির ক্ষেত্রে আবার কিছুটা বৃদ্ধি ঘটছে। তো কাজল, এই ছিল নওগাঁর এই পুরো পাইকারি আড়তে সবজির বেচা কেনার খবর। নওগাঁর সবজি হাট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আমার রকি। রাজধানীর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ইতিমধ্যে সেখানে থাকা 300 অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে মার্কেটটিতে বৈধ দোকানের সংখ্যা 979টি, নকশা বহির্ভূতভাবে পার্কিং, লিফট ও হাঁটা চলার জায়গায় 753টি অবৈধ দোকান বসিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। তবে অবৈধ দোকান মালিকদের দাবি তারা লাখ লাখ টাকা দিয়ে এসব দোকান কিনে নিয়মিত লাইসেন্স নবায়ন করেছেন। এদিকে বৈধ দোকান মালিকরা অভিযোগ করেছেন মার্কেট বন্ধ রেখে উচ্ছেদ চালানোর কারণে আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মার্কেট অফিসে যে রিসিট, মার্কেট অফিসের মূল রিসিটের মধ্যে সিল দিয়ে তারা টাকা নিচ্ছে আমাদের থেকে, সেই রিসিট আমাদের কাছে আছে, আমরা চাইলে দেখাইতে পারবো। অবৈধ দোকানগুলো ভাঙছে, তাদের তো ক্ষতি হচ্ছে। আমাদের বৈধ দোকান যাদের আছে তারা ক্ষতিতে পড়তেছি, কারণ কি আমরা দোকান খুলতে পারতেছি না। প্রায় 30-40 লক্ষ টাকা আমাদের লোকসান প্রতিটা দোকানে। মূল নকশার বাহিরে যে তলাগুলো করা হয়েছে বিধি বহির্ভূতভাবে আমরা সেগুলোই অপসারণ করছি। পর্যটন নগরী কক্সবাজারে জমে উঠেছে শিল্প ও বাণিজ্য মেলা। পর্যটক সহ স্থানীয় দর্শনার্থীদের ভিড় বাড়ছে। মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি বিদেশি পণ্যেরও শতাধিক স্টল রয়েছে। ব্যবসায়ীরা বলছেন বেচা কিনা ধীরে ধীরে বাড়ছে। করোনার কারণে এবার মেলায় পরিসর কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সমুদ্র সৈকতের শহর কক্সবাজার পর্যটনের ভরা মৌসুমে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা।
মেলায় কুটির শিল্প, হস্তশিল্প, মেয়েদের শাড়ি, থ্রি পিস, গার্মেন্টসের তৈরি পোশাক ছাড়াও রয়েছে শিশুদের খেলনা এবং তৈজসপত্র। দেশি বিদেশি নানা রকমের পণ্য কিনতে সন্ধ্যার পর ভিড় করছেন পর্যটক সহ স্থানীয় দর্শনার্থীরা। গতবারও যেগুলো দেখেছিলাম ঠিক ওই ধরনেরই পণ্য এবারও, এর সাথে ছোট ছোট কিছু নতুন জিনিস দেখলাম যে অ্যাড হয়েছে। আয়োজন তো অনেক সুন্দর, কেনাকাটা করছি, যারা গেস্ট আসছে অনেক কিছু কিনছে। মহামারী করোনার সময় এই মুহূর্তে একটু মানে জিনিসপত্র একটু কম আনা হয়েছে, আর আয়োজন ঠিক আছে প্রতিবারের মতো একটু জাঁকজমক। ব্যবসায়ীরা বলছেন এখনো বেচা বিক্রি পুরোপুরি জমে ওঠেনি, তবে সামনে বাড়বে বলে আশা তাদের। অন্য বারের চাইতে এবার কিন্তু আমরা বুটিক্সের মালগুলো ভালো কালেকশন করছি এবং ভালো চলতেছে। এখানে সবকিছুই আছে, আমাদের দেশের উপরে, দেশীয় তাঁতের উপরে, দেশীয় কুটির শিল্প। গতবারের তুলনায় সেল একটু কম, মোটামুটি সেল বাড়বে আশা করি। মেলা কর্তৃপক্ষ জানিয়েছে করোনার কারণে কমিয়ে আনা হয়েছে মেলার পরিসর, তবে আগামীতে আন্তর্জাতিক পরিসরে মেলার আয়োজন করার চিন্তা করা হচ্ছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, বিশ্বময় যে করোনার ঢেউ এটা যদি কাটিয়ে উঠতে পারি, ইনশাল্লাহ আমরা আগামী বছর বড় পরিসরে করব। শিশুসহ মেলায় দর্শনার্থীদের জন্য রয়েছে বিনোদনের ব্যবস্থা। পর্যটন গল্ফ মাঠে গত 10 ডিসেম্বরে শুরু হওয়া এই মেলা চলবে আগামী 1 মাস। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মানিকগঞ্জের 7 উপজেলায় সরিষা ফুল থেকে আধুনিক পদ্ধতিতে মধু সংগ্রহ করছেন মওয়ালরা। এটি লাভজনক হওয়ায় করোনা ছুটিতে কাজে লাগিয়ে আগ্রহে উঠেছেন যুবকরাও। তবে জমিতে মৌমাছির খামার সংখ্যা কম, তীব্র শীত ও কুয়াশার কারণে ফলন কম হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য, ছবিনের রিপোর্ট। হলুদ চাদরে মোড়ানো মানিকগঞ্জের মাঠের পর মাঠ দেখে মনে হয় যেন হলুদ রঙের রাজ্য। নয়নাভিরাম এই রাজ্যে দেখা মেলে মৌমাছির। শীতের এই সময়টাই হলো সরিষা ক্ষেতে মধু সংগ্রহের সময়। চাষিরা মধু সংগ্রহের জন্য স্টিল ও কাঠ দিয়ে বিশেষভাবে তৈরি করেন ছোট ছোট বাক্স। বাক্সগুলো সরিষা ক্ষেতের পাশে টং করে সারিবদ্ধভাবে রাখা হয়। ভেতরে দেয়া হয় রানী মৌমাছি, যাকে ঘিরে আনাগোনা করে হাজারো পুরুষ মৌমাছি। সকাল থেকে আধুনিক পদ্ধতিতে বাক্স থেকে শুরু হয় মধু সংগ্রহের কাজ। করোনার জন্য তো এখন কলেজ স্কুল বন্ধ, সব কিছুই বন্ধ, এজন্য আমি আসলে এই খামারে ঢুকছি। মোটামুটি সফলতা অর্জন করেছি বললেই চলে। প্রত্যেকটা কালেকশনে আমি 10 মণ মধু পাই। তবে এবার বন্যা, তীব্র শীত, কুয়াশা ও মৌমাছির খামার জমিতে কম বসায় ফলন কমার আশঙ্কা করছেন চাষিরা। এই বৃষ্টির কারণে মানে জমিগুলো শুকাইতে দেরি হয়ে গেছে, যার জন্য আবাদে আমরা পরে করছি। তো এখন কিছু কিছু শস্যে ক্ষতি হয়েছে। অনেক মৌমাছি থাকার কারণে এখানে ভালো ফলন আমরা আশা করি। চলতি মৌসুমে জেলায় 2 শতাধিক খামার স্থাপন করে যুবকদের কর্মসংস্থানের কথা জানিয়েছেন বিসিকের এই সাবেক কর্মকর্তা। ধামরাইতে পড়েছে ঢাকা জেলা, এখানে একটি আন্তর্জাতিক মানে ডেনমার্কের একটি মধু প্রসেসিং প্ল্যান্ট বসানো হয়েছে। এই মধুগুলো কিন্তু ওখানে প্রসেস করে আরও পরিশোধন করে এগুলা আমরা জনগণের দ্বার প্রান্তে নিয়ে যাব। জেলায় 37,000 হেক্টর জমিতে 80 মেট্রিক টন মধু সংগ্রহ এবং 60,500 মেট্রিক টন সরিষা উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। সময় সংবাদ, মানিকগঞ্জ। খুলনার রূপসা পাইকারি মাছ বাজারে বেড়েছে সরবরাহ, সেই সাথে ভোর থেকে চলছে বেচাকেনাও। ভোর থেকে শুরু হয় বেচাকেনা, চলে সকাল 8টা পর্যন্ত। এতে দক্ষিণাঞ্চলের আমিষের চাহিদা মেটানোর পর দেশের বিভিন্ন প্রান্তে এসব মাছ বিক্রি হয়ে থাকে। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। তীব্র শীত উপেক্ষা করে ভোর থেকে খুলনার রূপসা পাইকারি মাছ বাজারে শুরু হয় বেচাকেনা। জেলার কয়রা, পাইকগাছা, দাকব, রূপসা সহ অন্তত 5 জেলার বিভিন্ন উপজেলার প্রান্তিক পর্যায় থেকে মাছ আসতে শুরু করে মাঝরাত থেকেই। নদী, সমুদ্র এবং হাইব্রিড সব প্রজাতির মাছ আছে এ বাজারে। কেজিতে 50 থেকে 150 টাকা পর্যন্ত কম দামে বিক্রি হচ্ছে। খুচরা পর্যায়ের ক্রেতারা সকালেই ভিড় করে এসব মাছ কেনার জন্য। বিক্রেতারা বলছেন প্রচুর মাছ আসলেও ক্রেতা সমাগম কম থাকায় বিক্রি কম হচ্ছে। পোলা মাছ আছে, চেলা মাছ আছে, বাঁশপাতা আছে, তারপর আপনার খয়রা মাছ আছে, বাইলে আছে, ভেটকি আছে, রুই আছে, পাইসা আছে, মোটামুটি সব প্রকার আছে। কোনো দিনই লোকজন বিরতি পড়ে না, যার যার মতো শেষে গৃহবন্ধুভাবে চলাফেরা করতেছে, যাতে মাছের দামটা অনেকটা কম। পাবদা মাছ বেশি 350 মাল 250 টাকা, এই সর্বনিম্ন বেশি 280 মাল মাত্র 200 টাকা, 220 টাকা। এই রয়না মাছ বিক্রি করে যাওয়া শীতের মাছ
মৌসুমি যা খালি ভালো লাগে এই সেই মাল বিক্রি করতেছি আমরা মনে করেন 500 টাকা কেজি, আর 300, 350, 400 টাকা, 220 টাকা বিক্রি করতেছি। মাছের দাম কমে যাওয়ায় পাইকারি বাজার থেকে মাছ কিনে খুচরা বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন খুচরা বিক্রেতারা। ভালোই কিনেছি, আজকে যে পরিমাণে কিনেছি তা আল্লাহর রহমতে মনে করেন আমার হালায় জ্বালায় মনে করেন 700-800 টাকা থাকবে। ব্যবসায়িক নেতারা বলছেন করোনা পরিস্থিতিতে বছরের শেষ দিকে এসে মাছ বিক্রি আশঙ্কাজনক হারে কমে গেছে। আমি বাজারে যাই পরিদর্শন করে দেখছি, রাত 9টা পর্যন্ত প্রত্যেকটা বাজারে আমি পরিদর্শন করে দেখছি, তারা সব মাছ নিয়ে বসে আছে কিন্তু কোনো ক্রেতা নাই। শীতকালে একটু বেশি ভাগ থেকে তো এই জন্য মাছের দাম কম। এখান থেকে যেভাবেই মাছ নেওয়া হয় কিনে লাভের পরিমাণ খুবই আপাতত কম। প্রতিদিন খুলনার এ বাজার থেকে 50 কোটি টাকার মাছ বেচা কেনা হয় বলে জানান ব্যবসায়ীরা। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। মুন্সিগঞ্জের মাওয়াঘাটে ভোর থেকেই জমে ওঠে মাছের বেচাকেনা। এই বিষয়ে জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। কাজল, এই যে পৌষের যে কনকনে শীত, এই শীতের মধ্যেই কিন্তু জেলেরা এই নৌকা ভর্তি করে মাছ নিয়ে এসছে এই মাওয়া মৎস্য আড়তে। এখানে ইলিশ সহ বড় বড় নানা রকম মাছে কিন্তু ভরে গেছে পুরো আড়ত, এবং আড়তগুলোতে হাট ডাকে বিক্রি হচ্ছে এই ভোর থেকেই। সেখানে যে ইলিশের বড় বড় আকারের ইলিশ ছাড়াও কিন্তু পাঙ্গাস, আড়াই, বোয়াল বিক্রি হচ্ছে। আপনারা দেখছেন যে বড় আকারে মাছগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে, এবং এই যে আশপাশের খুচরা যে বিক্রেতা আছেন তাদের বাইরে কিন্তু অনেক শৌখিন ক্রেতাকে আজকে আমরা দেখতে পাচ্ছি। বেশ ভিড় পুরো বাজার ঘুরে, এবং এখানকার যে 29টি আড়ত এবং 150 বিক্রেতা তারা কিন্তু হুলস্থুল বেচা কিনা করছেন। এবং আজকে বেশ মাগুর মাছ উঠেছে, আপনারা দেখছেন যে দেশি মাগুরের পসরা সাজিয়ে বসছেন এখানকার বিক্রেতারা। আমরা এই আজকের ইলিশের যে দেশ সেরা ইলিশের এই হাট এবং ইলিশ পেজ আজকে সরবরাহ রয়েছে, এবং ইলিশের দাম গেল সপ্তাহের চাইতে আজ কমে গেছে। এই বিষয়ে আমরা একজন আড়তদারের সঙ্গে কথা বলছি। ভজন, আপনি বলেন যে দাম কমে গেছে এবং সর্ব বেড়েছে, বিষয়টি একটু আমাদের জানান। আজকে মাওয়া মৎস্য আড়তে বিভিন্ন টাইপের নদীর মাছ আমদানি হয়েছে। গত সপ্তাহে দিয়ে কিছুটা দাম কমেছে। ইলিশের কিছু সাইজ ইলিশ 800-900 গ্রাম 700 থেকে 750 টাকা কেজি, আর 1 কেজি 200 গ্রাম এইগুলি আপনার 900 টাকা 950 টাকা কেজি পদ্মার তাজা ইলিশ। আর অন্যান্য বিভিন্ন উপজাতি মাছ পদ্মা থেকে অনেক মাছ আসছে। গত সপ্তাহ থেকে আজকে একটু দাম কম, এবং ক্রেতাও বেশি, মাছ আমদানি বেশি। সবাইকে ধন্যবাদ। ওকে, ধন্যবাদ আপনাকে। তো এই যে বিপুল পরিমাণ মাছ এখানে প্রতিদিন বিক্রি হয়, টনে টনে মাছ, এবং এখানকার যে আড়তদাররা বলছেন যে কোটি টাকার বেশি মাছ তারা বিক্রি করেন প্রতিদিন, এবং কিছু কিছু সময়ে মাছের সরবরাহ কম থাকলে এবং ক্রেতা বেড়ে গেলে কিন্তু দাম বেড়ে যায়। কিন্তু সেই হিসাবে আজকে কিন্তু তারা বলছিলেন যে প্রচুর মাছের সরবরাহ, ক্রেতার সরবরাহ রয়েছে অনেক, এবং এই যে মৎস্য আড়ত সেখানে যে দেশীয় প্রজাতির যে তাজা মাছ, এবং এই পদ্মার বিশেষ করে পদ্মা থেকে যে সব মাছগুলো সাধারণত পাওয়া যায় সেই মাছ, এবং এই যে আড়তে সেগুলো কিন্তু জেলেরা, জেলা মৎস্য অফিস বলছে যে এই জেলায় 10,000-এর বেশি নিবন্ধিত মৎস্য সংগ্রহকারী যারা জেলে আছেন, এই মৎস্য শিকার করেন, এদের কিন্তু অধিকাংশই এই ইলিশ শিকার করেন, এবং এই ইলিশগুলো কিন্তু এই বাজারে বেশি আসে, কারণ এখানে বেচা কেনা ভালো হয়, এবং ভোরের যে হাট, ভোরের হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা এখানে আসেন, এবং সে কারণে এই হাটের গুরুত্ব অনেক বেশি। এবং এই বাংলাদেশের পারেই কিন্তু এই মৎস্য আড়তটি সেটি অর্ধ শতাব্দী প্রাচীন, এবং প্রতিদিনই কিন্তু এরকম জমজমাট বেচা কেনা হয়। এবং এই হাটের যে গুরুত্ব, বৈচিত্র্যতা, সেটার কারণ হচ্ছে যে এখানে তাজা এবং ফরমালিনযুক্ত ফ্রেশ মাছ পাওয়া যায়, এবং জেলেরা সরাসরি এই আড়তগুলোতে মাছ নিয়ে আসেন, এবং এই মাছ কিন্তু সরাসরি ড্রাগে বিক্রি হয় এবং সুলভ মূল্যে পাওয়া যায় বলে কিন্তু এখানে ক্রেতারা আসেন এবং শৌখিন ক্রেতারা আসেন। এই ছিল এই মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তের সর্বশেষ। মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়ত থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল।
অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ক্র্যাব সেরা প্রতিবেদন পুরস্কার 2019-এ সম্মাননা পেলেন সময় টেলিভিশনের অপরাধ বিষয়ক জ্যেষ্ঠ প্রতিবেদক খান মোহাম্মদ রুমেল। গতকাল বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে এই সম্মাননা দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন গণমাধ্যমের 7 জন সাংবাদিককে এই পুরস্কারে ভূষিত করা হয়, যেখানে অপরাধ বিষয়ক অনুসন্ধান, মানবাধিকার এবং নারী ও শিশু বিষয়ক প্রতিবেদনের ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়েছে। গত বছরের নভেম্বর মাসে অবৈধ অস্ত্র ব্যবসা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেন খান মোহাম্মদ রুমেল। এই রিপোর্টের জন্য পুরস্কৃত করা হয় তাকে। চট্টগ্রাম ও কক্সবাজারের বনাঞ্চলে নির্বিচারে হাতি হত্যায় দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্রাণ প্রকৃতি সুরক্ষায় সম্মিলিত আন্দোলনের ব্যানারে মানববন্ধন থেকে দাবি তোলা হয়। কর্মসূচিতে প্রাণী সংরক্ষণ কর্মী, শিক্ষক ও গবেষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। গেল 1 বছরে চট্টগ্রামের বিভাগের বনাঞ্চলে 22টি বন্য হাতির মৃত্যু হয়েছে জানিয়ে হাতি হত্যা বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। পাশাপাশি হাতির লোকালয়ে আসা ঠেকাতে গহীন বনে প্রাকৃতিক জলাধার সংরক্ষণ, খাদ্য শৃঙ্খল গড়ে তোলা ও হাতির প্রাকৃতিক চলাচলের পথ নিরাপদ রাখার দাবি জানান বক্তারা। একটা সার্কাস পার্টির কাছে কিভাবে কক্সবাজার থেকে হাতির বাচ্চা গেল আমরা সেটা সন্ধান করতে চাই। প্রাণ বৈচিত্র্য বাঁচলে কিন্তু মানব জাতি বাঁচবে। আজকে করোনা থেকে শুরু করে সব কিছুর মূল উদ্দেশ্য হলো আমরা কিন্তু প্রকৃতিকে অতিক্রম করে গেছে, মানে প্রকৃতি তার নিজস্ব গতিতে আমরা চলতে দিচ্ছি না। হাতির যে আবাসস্থল সেটা যদি ধ্বংস করে তাহলে সেই হাতি তো মানুষের ঘরেই নেমে আসবে, তারও তো বেঁচে থাকা চাই। ওগুলো সে জায়গায় আমাদের জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা। দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও 30 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,428 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গতকাল দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 834 জনের দেহে শনাক্ত হয়েছে কোভিড-19, যা গত 6 মাসের মধ্যে সর্বনিম্ন। গত 24 ঘন্টায় কোভিড-19-এর নমুনা পরীক্ষা করা হয়েছে 9,912 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 31,59,260 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 834 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 5,08,099 জন। 24 ঘন্টায় মারা গেছেন 30 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 7,428 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,685 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,50,488 জন। করোনা মোকাবিলায় দক্ষিণ এশিয়ার শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশ। ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ পুরো বিশ্বে 20তম অবস্থানে আছে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গে প্রকাশিত কোভিড রেজিলিয়েন্স র্যাঙ্কিংয়ে উঠে এসেছে এমন তথ্য। করোনার লাগাম টেনে ধরতে হিমশিম খাচ্ছে পুরো বিশ্ব। উন্নত বিশ্বের বহু শক্তিশালী দেশও পারছে না আক্রান্ত ও মৃতের সংখ্যা কমিয়ে আনতে। এই যখন অবস্থা, তখন ভাইরাসটি মোকাবিলায় দক্ষিণ এশিয়ার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ, আর পিছিয়ে আছে ভারত ও পাকিস্তান। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ প্রকাশিত কোভিড রেজিলিয়েন্স র্যাঙ্কিং এ উঠে এসেছে এমন তথ্য। মহামারী মোকাবিলায় 59.2 স্কোর নিয়ে র্যাঙ্কিংয়ে পুরো বিশ্বে বাংলাদেশের অবস্থান 20তম। এই 20-এর ভেতর নাম নেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যেরও। ইউরোপের দেশ ব্রিটেন ও ইতালির মতো দেশগুলোর চেয়েও ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পরে 29 নম্বরে রয়েছে পাকিস্তান, ভারত রয়েছে 39 নম্বরে। তবে ভ্যাকসিন প্রাপ্তির দিক থেকে ভারত, পাকিস্তান দুদেশই বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড, দ্বিতীয় স্থানে তাইওয়ান এবং তৃতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়া। করোনা মোকাবিলার দিকে এগিয়ে থাকলেও ব্লুমবার্গের তথ্য অনুযায়ী বাংলাদেশের মাত্র 5% মানুষ কোভিড ভ্যাকসিন সুবিধার আওতায় রয়েছে। পিছিয়ে রয়েছে জীবনযাত্রার মানের দিক থেকেও। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। একের পর এক দেশে ছড়িয়ে পড়ছে নতুন ধরনের কোভিড। ফ্রান্স, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড সহ আরও অন্তত 8টি দেশে নতুন ধরনের করোনা শনাক্ত হয়েছে। যাদের শরীরে করোনা শনাক্ত হয়েছে তারা সবাই সম্প্রতি যুক্তরাজ্য ভ্রমণ করেছেন।
যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা শনাক্ত হওয়ার পরপরই দেশটির সঙ্গে ফ্লাইট বন্ধ করে দেয় বিভিন্ন দেশ। ফ্রান্সও তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছিল, তারপরও শেষ রক্ষা হলো না দেশটির। ফ্রান্সে অস্তিত্ব মিলেছে নতুন ধরনের করোনার। দেশটির টুর্স শহরে এ ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে। ওই ফরাসি নাগরিক গত 19 ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন। ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির শরীরে কোনো উপসর্গ নেই। এ অবস্থায় ইউরোপের সব দেশই রয়েছে শঙ্কার মধ্যে। কারণ শুধু ফ্রান্স নয়, নতুন ধরনের করোনা পাওয়া গেছে স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড সহ আরও কয়েকটি ইউরোপীয় দেশে। এসব দেশে যাদের শরীরে নতুন ধরনের করোনা পাওয়া গেছে তারা সবাই সম্প্রতি যুক্তরাজ্য ভ্রমণ করেছেন। ইউরোপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হান্স ক্লুগ জানিয়েছেন, নতুন বৈশিষ্ট্যের করোনা কোভিড-19-এর চেয়ে দ্রুত ছড়ায় এবং কম বয়সীদের সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি। তিনি সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা ও ভিড় এড়িয়ে চলা সহ সব বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান। নতুন ধরনের করোনা আরও দ্রুত গতিতে ছড়ায় জানার পর শঙ্কা বেড়ে গেছে বিশ্ববাসীর। বিশ্বজুড়ে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এর মধ্যেই সংক্রমণ 8 কোটি 4 লাখ ছাড়িয়ে গেছে। প্রাণ হারিয়েছেন 17,60,000-এর বেশি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। প্রয়োজনের চেয়ে কয়েকগুণ বেশি কোভিড-19 ভ্যাকসিন কিনতে যাচ্ছে উন্নত দেশগুলো। মজুদের বিষয়ে স্বার্থান্বেষী আচরণ করছে অনেক দেশ। ভ্যাকসিন পুরোপুরি সরবরাহ শুরুর আগেই অনিশ্চিত হয়ে পড়ছে নিম্ন ও মধ্য আয়ের দেশের মানুষের টিকা পাওয়ার বিষয়টি। পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্সের তথ্য বলছে, সারা বিশ্বের 14% ধনী মানুষের কাছে যাবে কোভিড-19-এর অর্ধেকের বেশি ভ্যাকসিন। এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে অনুমোদন পাওয়া ফাইজার, বায়োনটেক ও মডার্নার ভ্যাকসিন। পুরোপুরি প্রস্তুতের আগেই চলছে আগাম অর্ডার দেওয়ার প্রতিযোগিতা। কে কার আগে ভ্যাকসিন মজুত করবে, এই অসুস্থ প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে অনুন্নত মধ্য ও নিম্ন আয়ের দেশগুলো। ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে তাদের করোনার টিকা পাওয়ার বিষয়টি। সাম্প্রতিক সময়ে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদন বলছে, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ভ্যাকসিনের অর্ডার দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন আর ইউরোপীয় ইউনিয়ন। পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্সের তথ্য বলছে, সারা বিশ্বে ধনী মানুষ মাত্র 14%, অথচ অর্ধেকের বেশি ভ্যাকসিন চলে যাবে তাদের নাগালে। অনেক দেশ জনসাধারণকে টিকা দেওয়ার পরিকল্পনা করলেও উন্নত অনেক দেশই প্রয়োজনের চেয়ে অনেক বেশি ভ্যাকসিন কিনে মজুত করার পরিকল্পনা করছে। অসম ও বৈষম্যমূলক পরিকল্পনায় সারা বিশ্বে ব্যাহত হতে পারে ভ্যাকসিনের সুষ্ঠু ব্যবহার, ভ্যাকসিনের সুষ্ঠু সরবরাহ ও সুবিধাবঞ্চিতদের নাগালে টিকা পৌঁছে দেওয়ার বিষয়টি। প্রতিবেদন বলছে, কোভিড-19 প্রতিরোধে মডার্নার ভ্যাকসিনের পুরোটা ও ফাইজার, বায়োনটেকের ভ্যাকসিনের 96% উন্নত দেশগুলোতে চলে যাবে। অন্যদিকে নিম্ন ও মধ্য আয়ের 67টি দেশে প্রতি 10 জনের একজন ভ্যাকসিন পেতে পারে, তাও আগামী বছরের শেষ দিকে। এর মধ্যে আছে মিয়ানমার, কেনিয়া ও নাইজেরিয়া। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে কুয়েতে। ইতিমধ্যে দেশটির প্রধানমন্ত্রী টিকা নিয়েছেন। প্রথম চালানে ফাইজারের টিকার 1.5 লাখ ডোজ পৌঁছায় দেশটিতে। প্রথমে প্রাধান্য দেওয়া হচ্ছে স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের। স্থানীয়দের পর প্রবাসীরাও টিকা পাবেন। সরকারের পদক্ষেপের প্রশংসা করেছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ছবিতে বিস্তারিত। কুয়েতে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়ে গেছে। ইতোমধ্যে দেশটির প্রধানমন্ত্রী টিকা নিয়েছেন। প্রথম ধাপে 4 ভাগে বিভক্ত করে দেয়া হচ্ছে ভ্যাকসিন। স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের প্রথমে অগ্রাধিকার দেয়া হচ্ছে। পাশাপাশি 65 বছরের ওপরে যাদের বয়স, তাদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে ভ্যাকসিন। পরবর্তীতে পর্যায়ক্রমে সব প্রবাসী টিকা পাবেন। সরকারের পদক্ষেপে খুশি প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে কুয়েতের স্থানীয় নাগরিক সহ কুয়েতে অবস্থানরত সকল দেশের নাগরিকদেরকে এই ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে। আমি কুয়েত সরকারের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। সকল প্রবাসীদের বলবো, আসুন আমরা সবাই মিলে কুয়েতের সরকার কর্তৃক স্বাস্থ্যবিধি এবং কুয়েতের আইন শৃঙ্খলার প্রতি সর্বোচ্চ সম্মান জানিয়ে চলে আমাদের দেশের মান সম্মান আমরা অক্ষুণ্ণ রাখবো। কুয়েতে ইতোমধ্যে 73,700 জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন। পৌঁছেছে ফাইজারের করোনা ভ্যাকসিনের 1.5 লাখ ডোজ। বেলজিয়াম থেকে এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে কুয়েতে এসে পৌঁছায় প্রথম চালানটি। সময় সংবাদ, কুয়েত। তীব্র শীত জেঁকে বসেছে ভারতের উত্তরাঞ্চলে। এতে জুবুথুবু অবস্থা সেখানকার বাসিন্দাদের। বিশেষ করে দরিদ্র আর বাস্তুহীন মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও নিচে নামতে পারে বলে দেশটির আবহাওয়া
পূর্বাভাস জানানো হয়েছে। হাড় কাঁপানো শীতে খোলা আকাশের নিচে দীর্ঘ রাত কাটানো অন্যরকম এক যুদ্ধ। নেই বাড়িঘর, দিল্লির ফুটপাতি ঠিকানা, গাছের ডালপালা আবর্জনা পুড়িয়ে একটু উষ্ণতা পাওয়ার চেষ্টা। কিন্তু 6 ডিগ্রি সেলসিয়াস যখন তাপমাত্রা, টিকে থাকার এ লড়াই মোটেও সহজ না। অন্তত 17,000 বাস্তুহীন মানুষের বসবাস ভারতের রাজধানী দিল্লিতে। এর মধ্যে সরকারি আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই হয়েছে 7,000 মানুষের। বাকিদের জন্য নেই কোনো ব্যবস্থা। আবার আশ্রয় কেন্দ্রে যারা থাকছেন তাদের মধ্যেও বাড়ছে করোনা সংক্রমণের আশঙ্কা। ঘন কুয়াশায় দিনের বেলাতেও দেখা মিলছে না সূর্যের। মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে যান চলাচল। কিছুই দেখা যাচ্ছে না, রাস্তাঘাটে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাই আমি সাইকেল না চালিয়ে হেঁটে যাচ্ছি। আগামী কয়েকদিন তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। সৃষ্টি ঘটক, সময় সংবাদ। বঙ্গবন্ধু টি-20 কাপে পারফরমেন্স দিয়ে চোখ ধাঁধিয়ে দিয়েছেন নড়াইল এক্সপ্রেস। 37 বছর বয়সে এসেও লড়ে গেছেন 19-20 বছর বয়সী পেসারদের সঙ্গে। বুঝে দিয়েছেন অভিজ্ঞতার মর্ম। কিন্তু এরপরও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাশরাফি দলে থাকবেন কিনা তা নিয়ে নিশ্চুপ ক্রিকেট বোর্ড। তবে দলে মাশরাফির প্রয়োজনীয়তা এখনও অনুভব করেন তার সতীর্থরা। মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ ক্রিকেটের হ্যামিলনের বাসিওয়ালা। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া একটা দলের দায়িত্ব নিয়ে তাকে জিততে শিখিয়েছেন এই মানুষটা। বড় বড় টুর্নামেন্টে বুক চিতিয়ে লড়া যায়, এই ভাবনাটা সতীর্থদের মগজে ঢুকিয়েছিলেন নড়াইল এক্সপ্রেস। কিন্তু সময়ের সঙ্গে বয়স বেড়েছে টাইগারদের সাবেক অধিনায়কের। ক্ষুরোধার সেই গতিময় ডেলিভারি হয়তো নেই, কিন্তু বুদ্ধিদীপ্ত বোলিং যে এখনো ভুলে যাননি তা তো প্রমাণ করেছেন সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু টি-20তেই। তার চতুর নিশানাবাজিতে কাবু হয়েছেন দেশের সেরা ব্যাটসম্যানরা। লিটন সৌম্যকে বোকা বানিয়েছেন তুড়ি বাজিয়ে। শরীরে হাজারো কাটা ছেঁড়া নিয়ে নড়াইল এক্সপ্রেস লড়ে যাচ্ছেন এখনো। তবে আগের মতো দলে আর অটোমেটিক চয়েস নন তিনি। তাই তো নির্বাচক আর বিসিবির দিকে তাকিয়ে পুরো দেশ। ক্রীড়া বিশ্লেষকরা মনে করেন বয়সের ভার যদি মাশরাফির পারফরমেন্সকে ম্লান করতে না পারে, তাহলে লাল সবুজের জার্সিটা কেড়ে নেওয়ার অধিকার নেই কারোরই। আর সেটা শুধু মাশরাফি বলেই নয়, একজন সাধারণ ক্রিকেটার হিসেবেই এই সুযোগ তার পাওয়া উচিত। তবে মাশরাফির সতীর্থদের ভাবনার জায়গাটা কিছুটা আলাদা। তাদের মতে এমন একজন নেতা প্রয়োজন যে কোনো দলেরই। তাই ফিটনেসে ঘাটতি না থাকলে দলের প্রয়োজনেই মাশরাফিকে দরকার বাংলাদেশ জাতীয় দলের। উনি একজন খুব ভালো লিডার এবং সব কিছু মিলায় অনেকদিন আসলে আমরা যতটুক ফিটনেস নিয়ে কাজ করছি বা একটা ওডিআই টুর্নামেন্ট খেলছি, সেই হিসাবে মাশরাফি অনেকদিন ইনজুর্ড ছিল। সব কিছু মিলায় উনি আসছে এবং উনি আসলে ওনার বেস্ট পারফর্মটাই করছে। তবে উনি আমার কাছে মনে হয় ভালো শেপে আছে। যদি হয়তো বা টিমে সিলেক্ট হয়, টিমের জন্য ভালো হবে। যতই ঘনিয়ে আসছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, ততই বাড়ছে গুঞ্জন। মাশরাফি তার কাজটা শেষ করেছেন। বঙ্গবন্ধুতে বোলিং দিয়ে মন কেড়েছেন সবার। বলটা এখন নির্বাচকদের কোর্টে। 37 সংখ্যাটাকে কিভাবে পর্যালোচনা করেন তারা, দেখার বিষয় সেটাই। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। মাশরাফিকে দলে ফেরানোর দাবিতে সিলেটে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মাশরাফি ফ্যান ক্লাব সিলেটের উদ্যোগে গতকাল দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আগামী মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে তাদের এই সফর। ওয়ানডে ছাড়াও 2 ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে 2 দল। তার আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফিকে পুনরায় দলে ফেরানোর দাবিতে সিলেটে মানববন্ধন করেন স্থানীয় সমর্থকরা। মাশরাফি ফ্যান ক্লাবের আহ্বায়ক আব্দুল আলিম তুষারের সভাপতিত্বে ও কাজী মাকসুদের পরিচালনায় প্রধানমন্ত্রীর বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আল আজাদ। সমাবেশে ভক্তরা বলেন, মাশরাফির প্রয়োজন এখনও ফুরিয়ে যায়নি, যার উজ্জ্বল দৃষ্টান্ত বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্ট তার পারফরমেন্স। 2011 বিশ্বকাপ দিয়ে শুরু, এরপর গেল প্রায় 1 দশক বিভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সির নকশা তৈরি করেছেন সেজান লিঙ্কন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেও টাইগারদের জন্য করেছেন বিশেষ জার্সি। প্রত্যাশা করছেন তার তৈরি করা জার্সিটির বিসিবির পক্ষ থেকে মিলবে অনুমোদন। ল্যাপটপের ছোট্ট ফ্রেমে লিঙ্কনের সজাগ দৃষ্টি, হাতে যে সময় নেই একদমই। স্বাধীনতার 50-এ দেশ ভাসবে উৎসবে, লিঙ্কনের চোখেও তাই নতুনত্বের স্বপ্ন, কিছু করে দেখানোর নেশা। এই ব্যস্ততা তারই জন্য। 50 বছর পূর্তিতে টাইগারদের জন্য বিশেষ জার্সি তৈরি করছেন লিঙ্কন, যার পরতে পরতে থাকবে লাল সবুজের গল্প, থাকবে বাংলারই প্রতিচ্ছবি। বর্ণমালা 52, বিজয় কেতন এটার নাম বেসিক্যালি। তো বিজয় কেতন বর্ণমালা 52 এটার থিমটা নিয়ে কাজ করার উদ্দেশ্য হচ্ছে 50 বছরে
আমাদের স্বাধীনতার যে 50 বছর সেটা কিন্তু শুরু হয়েছে 52 সাল থেকে, ভাষা আন্দোলনের মধ্যে থেকে। তাহলে মেইন থিম হচ্ছে আমার বর্ণমালার অক্ষরগুলো, সেটাকে ব্লেন্ড করে সেটার সঙ্গে আমাদের স্বাধীনতার স্তম্ভ, স্মৃতিসৌধ, নদীমাতৃক বাংলাদেশের একটা কার্ভ লাইন আছে ভিতরে, আপনি রিচ করলে দেখা যাবে, দেন বাংলাদেশের মানচিত্র, আর স্লিভ এবং একটা জায়গায় রক্তের একটা ছোপ ইউজ করা আছে, যেটা স্বাধীনতার আমাদের শহীদদের জন্য। এবারই প্রথম নয়, এর আগেও 2014 টি-20 বিশ্বকাপ কিংবা 15 ওডিআই বিশ্বকাপে টাইগার মেতে ছিল তারই নকশা করা জার্সিতে। এবারও তেমন কিছুই হবে বলে বিশ্বাস এই ডিজাইনারের। মাদার ল্যাঙ্গুয়েজ ডেকে ডেডিকেট করে একটা জার্সি একদিন বাংলাদেশ পড়বে, আর স্বাধীনতা দিবসের জন্য একটা জার্সি পড়বে। তো জার্সি আসলে নর্মালি সবাই চেঞ্জ করে না, বাট একদিনের জন্য কিন্তু পড়লে এটা আমাদের কালচারটাকে তুলে ধরা হয় ওয়ার্ল্ডের কাছে। 6 মাস ধরে আমি একটা জার্সি, আমার মনে হলো যে 50 বছর পূর্তি উৎসবে আর কিছু হোক না হোক, বাংলাদেশের জার্সি একটা বাংলাদেশে পড়তেই হবে, আইকনিক জার্সি। তো এটা নিয়ে আমাদের বিসিবিতে কয়েকজনের সঙ্গে কথা বললাম যে ভাই এই জার্সিটা হচ্ছে, এটা কী করে, যে থিম বেস করে এটা কাজ করা, এটা আসলে অনেক ডিটেল ভাই, এটা অনেক টাফও একটা জিনিস, সব কিছু ফুটাই নিয়ে আসা। তো কমপ্লিটলি একটা জিনিস যখন ওনারা দেখলো তখন বললো যে এটা আসলে মানুষের সামনে আসা উচিত। সেই সঙ্গে শুধু ক্রিকেটই নয়, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ফুটবল, হকি কিংবা ভলিবলের জন্য বিশেষ জার্সি তৈরির পরিকল্পনা সেজান লিংকনের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। যে রাস্তায় জ্যাম, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে গাড়ি হর্ন দিয়েই যাচ্ছে। 125 ডেসিবেলের বেশি শব্দের মানমাত্রা আমরা লক্ষ্য করেছি, এবং যেটি সৃষ্টি করেছে একটি সরকারি গাড়ি। ভয়াবহ শব্দ দূষণের কবলে রাজধানীবাসী। আইন না মেনে দেদারসে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন, নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ। আকাশে ডানা মেলতে যাচ্ছে বিমানের নতুন -8 ধ্রুবতারা। আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নতুন বছরে বিমানের বহরে যুক্ত হচ্ছে আরো 2টি। সেতু হওয়ার পর পদ্মার পানি প্রবাহ ঠিক রাখতে নানা পরিকল্পনা। নিয়মিত হবে ড্রেজিং। চর পড়া ঠেকাতে কাজ করবে আন্তঃমন্ত্রণালয় কমিটি। এবং মহামারী মোকাবিলায় দক্ষিণ এশিয়ার শীর্ষে বাংলাদেশ। তথ্য ব্লুমবার্গের। একের পর এক দেশে ছড়িয়ে পড়ছে নতুন ধরনের কোভিড। ফ্রান্সের পর স্পেন, সুইডেনেও শনাক্ত। এই ছিল ভোরের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।